শুভ সকাল বাংলাদেশ, শুভ সন্ধ্যা কানাডা। যে যেখানে বসে আমাদের শো দেখছেন, হজবরলোর 50তম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে থেকে নতুন একটা পর্ব শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে এক্স ফাইলস। এই এক্স ফাইলস পর্বটার শুরুতেই আমি আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে আমরা বাংলা লিঙ্কের এক্স কয়েকদিন নিয়ে একটা শো করব। আসলে এই থিঙ্কিং থেকে এক্স ফাইলের সিরিজটা আমরা শুরু করেছি। আমরা পরবর্তীতে গ্রামীণ ফোন অথবা অন্য কোনো কোম্পানি অথবা যারা এখানে আছেন এবং যাদের প্রাক্তন নিয়ে কথা বলতে কোনো সমস্যা নাই, তাদেরকে নিয়ে আমরা আমন্ত্রণ জানাবো আমাদের শোতে। সো আমরা প্রাক্তনদের নিয়ে কথা বলবো আজকে। সো সবাইকে ওয়েলকাম আমাদের সাথে আসার জন্য, অনেক কষ্ট করে। এবং আজকে অনেক ঠান্ডা, আমাদের বাইরে -33 পর্যন্ত ছিল টেম্পারেচার। এই 37 ফিলস লাইক 37 পর্যন্ত ছিল। সো আমরা আসলে দেরি না করে আমাদের যারা গেস্ট আছেন তাদের সবার সাথে একটু পরিচয় পর্বটা করে দিচ্ছি। প্রথমে ভাইয়া প্লিজ। আমি মকসুদুল হক, নিকনেম সুফল। প্রথমত বাংলা লিঙ্কে আমার শুরুটাই হচ্ছে বাংলা লিঙ্কে কাস্টমার কেয়ার থেকে। তার পরবর্তীতে প্রায় 2011 থেকে 2016 আমি বাংলা লিঙ্কে ছিলাম কাস্টমার কেয়ার ইউনিটে, এবং সর্বশেষ হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনভেস্টিগেশন ইউনিটে ছিলাম। তার পরবর্তীতে 16 পরে আর কি জব লিভ করি আমি। আমাদের যে ফার্স্ট বিএসএস হয় যেটা, সেই বিএসএস এর পর আর কি এশিয়াটিকে জয়েন করি। এশিয়াটিকে ছিলাম প্রায় 20 পর্যন্ত। তারপরে বিটপিতে ছিলাম। তো তার পরবর্তীতে 22-এ রেজিনাতে চলে আসি কানাডায়। ওকে, আমি ফয়সাল মাহতাব খান, ডাক নাম জ্যোতি। আমি বাংলা লিঙ্কে ছিলাম 2008 থেকে 2013 পর্যন্ত, 5 বছর। তার পরবর্তীতে টিকি গ্রুপে জয়েন করি। তারপরে 2019-এ কানাডা চলে আসি। আমার আসলে লর্ডস অফ জব সবকিছু বলতে অনেক সময় লাগে। আপনি বাংলা লিঙ্কেই বলেন। বাংলা লিঙ্কে 5 বছর ছিলাম। 5 বছরে কাস্টমার সার্ভিসে ছিলাম। পরবর্তীতে জেডসিসিএম ছিলাম, আবার কাস্টমার সার্ভিস। ওকে, সিরিয়ালিটি যেহেতু আসতেছে আপনারটাও বলে ফেলেন। ওকে, সিরিয়ালি যেহেতু আসতেছে, আমিও বাংলা লিঙ্কের বেশ কিছু ডিপার্টমেন্টেই ছিলাম। আমার কেরিয়ার শুরু হয়েছিল সিসিডি থেকে, কাস্টমার কেয়ার ডিপার্টমেন্ট। আমার নুরুল ভাইয়ের পাশাপাশি বসতাম। তারপর আইকনে চলে যাই, আইকন থেকে শেষ করি ইআরএম অপারেশনস থেকে। তো দ্যাটস দি। আরো কথা বলবো প্লিজ। আমি নিয়াজ নামে বাংলা লিঙ্কের সবাই আমাকে চেনে। আমি ক্রিয়েটিভ ম্যানেজার হিসেবে, ওয়ান অ্যান্ড অনলি ক্রিয়েটিভ ম্যানেজার যে বাংলা লিঙ্কে ছিলাম। আমার আগেও কেউ ছিল না, আমার পরেও এখন আর কেউ নাই। তো আমি 5 বছর ছিলাম। হ্যাঁ, ক্রিয়েটিভিটি শেষ না, এখন এজেন্সি দেখে। আমি আগে ইন্টারনালি ডিজাইন এন্ড কমিউনিকেশনের যে ডিজাইন পার্টটা ছিল বা অ্যাডভার্টাইজিং যে ইয়েটা ছিল, ওইটা এজেন্সির সাথে আসলে কোলাবরেট করতাম, নিজেও করতাম। ইভেন বাংলা লিঙ্কের নতুন লোগো যেটা, তো এভাবেই আর কি, মানে 5 বছর ছিলাম। 5 বছরের বেশি, মানে 2017-এর ডিসেম্বরে জয়েন করেছি। গত বছর 2023-এর অগাস্টের 20 তারিখে আমার লাস্ট ওয়ার্কিং ডে ছিল বাংলা। তো ইট ওয়াজ আ লং জার্নি। টানা 5-6 বছর একই কোম্পানিতে কাজ করার ট্রেন্ড আমাদের দেশে একটু কমে গেছে।
লোকজন প্রচুর সুইচ করে তো কথা হবে অনেক, তো এই আর কি, এভাবেই আছি এখন রেজাইনাতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমদাদ। বিফোর আমি নিজের ইন্ট্রোডাকশন দিই, আমি আসলে আপনাদের টিমকে একটা শুভেচ্ছা জানাতে চাই 50তম এপিসোড এন্ড আমাদেরকে ডাকা। আপনি টু ইউ গাইস, এন্ড যতদূর জানি রেজিনাতে প্রথম বাংলা শো রেডিও চ্যানেল আপনাদের শো, ইউ আর দ্য ফ্ল্যাগ বেয়ারার, সো কংগ্রেস টু ইউ গাইস, হ্যাটস অফ টু ইউ গাইস। সো আমি নূর হাসান। মজার কথা হলো আজকে 12 ডিসেম্বর 2006 সালের 12 ডিসেম্বর আমার ফার্স্ট বাংলা লিঙ্কে যাত্রা শুরু। সো বাংলা লিঙ্কে সবাই বলতেছেন যে বিভিন্ন ক্যারিয়ার হিস্ট্রি, আনফরচুনেটলি আমার গ্র্যাজুয়েশনের 10 দিন পর প্রথম ইন্টারভিউ বাংলা লিঙ্কে, প্রথম জবই বাংলা লিঙ্কে। বাংলা লিঙ্ক থেকে আমি যখন বিদায় নিই সরাসরি কানাডায় আসা। তো বাংলা লিঙ্কে আমার প্রায় 14 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, 7 বছর কাস্টমার কেয়ারে ডিফারেন্ট উইংসে ছিলাম, 7 বছর ডিস্ট্রিবিউশন সেলসে ছিলাম। প্রচুর পয়সা নিয়ে বাড়ি হোপ সো এরকম হতো। এনিওয়ে, সো যেটা বলতে চাচ্ছি, বাংলা লিঙ্কে আসলে অনেক ভালো স্মৃতি দেখে আমরা আছি এখানে, এন্ড আই এম ভেরি গ্ল্যাড টু বি পার্ট উইথ দিস টিম। আমাকে ডাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। নীলা। Thank you so much, Hojaborolo. Congratulations to the 50th episode. I'm lucky যে আমি এই 50th এপিসোডে আর এত বড় ফ্যামিলির সাথে এই মুহূর্তে কথা বলছি। and also thank you to আমদাদ ভাই যে আমাকে আজকে এখানে ইনভাইট করার জন্য। আমি সালিমা, আমাকে কেউ কেউ নীলা নামে চিনে। আমি বাংলা লিঙ্কে ছিলাম 2013 থেকে। আমি ছিলাম কি অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে B2B সেলসে। আমি ছিলাম নাসর ভাইয়ের টিমে, এবং আমি হচ্ছে প্রথম যে ভিআরএস যে সো এই বাংলা লিঙ্কের জার্নি আমার আসলে এত বেশি দিন ছিল না, 2013 থেকে 2015 পর্যন্ত। বাট আমি বলবো যে হ্যাঁ, এই টাইমটা ছিল আমার ক্যারিয়ার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট টাইম। আমি ওইখানে আমি একটা সুন্দর একটা ফ্যামিলি রেখে আসতে পেরেছি, এবং এখনো আমি ওই ফ্যামিলিকে বিলং করি। এখনো আমরা সবাই খুবই ভালো কানেক্টেড। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, এবং থ্যাংক ইউ again যে আজকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ, ইটস আওয়ার প্লেজার অ্যাকচুয়ালি। সো বাংলালিংকের ফ্যামিলি বলতেছি আমরা সবাই, যে ফ্যামিলি শব্দটা যে বলতে পারাটাও কিন্তু একটা গর্বের ব্যাপার। অনেক কোম্পানিতে অনেকেই কাজ করে আসছে, তারা কোথায় কাজ করতো, সময় কাজ করতাম, এই জিনিসটা কিন্তু অনেকে স্বতঃস্ফূর্ত ভাবে বলতেও পারে না। বাট আমাদের এনভায়রনমেন্টে এরকম ছিল বা এখনো আছে, আমরা উই আর স্টিল কানেক্টেড। আমি একটু জাস্ট অ্যাড করতে চাই, আমরা যখন ভিআরএস নিয়ে প্রথম বের হই, ওই প্রথম ভিআরএসটা আমি জানি না, মনে হয় মানে অনেক বড় একটা টিম ছিল বা অনেক বেশি মানুষ একসাথে ছিল, তো আমাদেরকে একটা ক্রেস্ট দেওয়া হয়েছিল প্রথম ভিআরএস এর সময়। তো ওইখানে লেখা ছিল ওয়ান্স আ টাইগার অলওয়েজ আ টাইগার। আমি স্টিল ওটা বিলিভ করি, we are still a tiger. Yes, definitely we are tiger. So আমরা কথা বলতেছি। ওকে, পরবর্তী প্রশ্নে যাই। আমরা আসলে অনেক কথা বলবো আজকে, আড্ডা দিব, দেখা যাক সময় কতক্ষণ কোলায়। সময় যতক্ষণ কোলাবে ততক্ষণই আমরা আড্ডা দিয়ে যাব। আচ্ছা, সো বাংলা লিঙ্কে আমরা কে কোথায় ছিলাম আমরা এটা শেয়ার করলাম। সো পরবর্তী প্রশ্নটা থাকবে আমাদের টিম ইয়ার প্রতি, যে বাংলা লিঙ্কে আমরা একরকম একটা কালচার বাংলাদেশে আমরা দেখেছি, কর্পোরেট কালচার বা অফিস যে কালচারটা ছিল, এবং এখানে এসে আমরা সবাই কিছু না কিছু কাজ করতেছি। সো এই ব্যাপারে যদি আপনারা কেউ কিছু বলেন যে ডিফারেন্সটা কি, যে ওইখানকার কাজ এবং এখানকার কাজ কোনো ডিফারেন্স আপনারা পান কিনা, আর পেলে কি? ভাইয়া, সুফল ভাইয়া। ডিফারেন্স, যদি মেজর ডিফারেন্স বলতে চাই, আমি লাকি যে বাংলা লিঙ্কে বিশেষ করে সিসিডিটা আমার শুরুটাই ছিল ট্রেনিং হিসেবে, এবং আমি লাকিলি খুব ভালো কিছু বস বলি, বা আমাদের রিলেশনটা ছিল ভাই। তো বস হোক আর যাই হোক ভাই, যেমন আমি যদি নাম বলতে চাই, আমার খুব পছন্দের কিছু মানুষ যারা হচ্ছে আমার বস হিসেবেই ছিল, সাবরি ভাই, তমাল ভাই, আদিল ভাই যে কিনা সাসকাটুন আছে, এবং সে আসছিল আমার বাসায়ও, এখানে রেজিনা এসে ঘুরে গেছে, মাহমুদ ভাই, এরকম আরো অনেকেই আছে। তো তাদের থেকে আমি অলওয়েজ সাপোর্ট পেয়ে আসছি। ইনফ্যাক্ট আমি ভিএসএস নেওয়ার আগ পর্যন্ত আমি সাপোর্ট পেয়ে আসছি। তার পরবর্তীতে ইনফ্যাক্ট সত্যি কথা বলতে বাংলা লিঙ্কে এত সুন্দর একটা ফ্যামিলি মানে পাওয়া হয়েছিল আর কি, যে এখনো আমাদের স্টিল কন্ট্যাক্ট হয় সবার সাথে। আর আমি যদি এনভায়রনমেন্ট বলি, যে হ্যাঁ একটা জিনিস আছে যে এইখানে মানে দেশে যেটা ছিল, যেটা আমি বাংলা লিঙ্কে খুব কম পেলেও অন্য কোম্পানিতে যেটা ছিল, যে আপনি জবের পরেও চাইলে আপনাকে অনেকক্ষণ সময় অফিসে স্পেন্ড করতে হয়। যেমন আমার একটা বড় সময় কেটেছে
2015 পর থেকে এজেন্সিতে। সো এজেন্সি মিন্স নিয়াজ ভাই বলতে পারবে যে এজেন্সির কোনো টাইম নেই, টাইম লিমিট নাই, কখন আসবেন কখন যাবেন তার কোনো টাইম নেই, ব্যাপারটা এরকম। যদিও আমি আমার টাইম মতো কাজ করে বের হওয়ার চেষ্টা করতাম সবসময়, বাট এজেন্সি কালচারটা এরকম ছিল যে বেশি সময় থাকতে হবে। বাট এখানে সবচেয়ে বেশি আমি যেটা ফেস করছি যে এখানে আপনার অফিস টাইম শেষ, সো বাকি সময় আপনার নিজের, তো আপনি আপনার ফ্যামিলিকে টাইম দিতে পারছেন, আপনি ঘুরছেন ফিরছেন আড্ডা দিচ্ছেন, মানে আপনাকে কেউ জোর করে আটকাবে না এখানে। যেটা আর কি বাংলাদেশের কালচার যে অফিসে বেশি থাকবে বসের নজর তার প্রতি পড়বে, তার প্রমোশন হবে বা চালানো যে ব্যাপারটা আর কি, এখানে এই জিনিসটা নাই। আমি পাইনি এই জিনিসটা। বাংলাদেশেও ওই যে সবসময় এখানে অ্যাপ্রিসিয়েশনটা বেশি, এখানে অ্যাপ্রিসিয়েশনটা পাওয়া যায়। যেমন কানাডা আসার পর থেকেই তো থ্যাংক ইউ আর সরি শুনতে শুনতে তো মানে মুখ দিয়ে তো আর কিছু বের হয় না, থ্যাঙ্কস আর সরি। তবে একটা জিনিস দেশে আমি অ্যাপ্রিসিয়েশন জিনিসটা খুব কম পাওয়া যেত আর কি, এটা হচ্ছে ডিফারেন্স। আমি যেন মনে করি যে একটা ওয়ার্ক কালচারের একটা পার্থক্য আছে। দেশে মনে হয় সব জায়গায় একই অবস্থা, বেশি সময় দিতে হবে তাহলে মনে একটু প্রায়োরিটাইজ। এখানে বাইক আওয়ারলি পেড, সো ওভারস্টে করার স্কোপ আসলে বসদেরও তাদেরও বাজেটের একটা ইস্যু থাকে। প্রবাবলি এটা একটা রিজন যে এখানে টাইম শিফটিংটা খুব একটা প্রায়োরিটাইজ করা হয়, যে ডু দ্য ওয়ার্ক এইভাবে। আমাদের কিন্তু এটাও ঠিক, আমরা কিন্তু লাঞ্চে একটা রিল্যাক্স পাইতাম, যে হ্যাঁ আমরা অ্যালোটেড 1 আওয়ার, মেবি আমরা কিন্তু আমাদের এক্সটেন্ডেড আওয়ার নিতাম, রাইট? সো এখানে কিন্তু অপশনটা নেই, এখানে কিন্তু অনেকটা আমাদের টু দি পয়েন্ট কাজ করতে হবে। সো আসলে ম্যানেজমেন্টের স্কোপটাও কিন্তু অনেকটা এখানে ডিফারেন্ট বাইরের থেকে। তবে যেটা আমরা সুফলের সাথে একমত, আমাদের একজন ফেভারিট বস আছেন যেটা আমাদের মেন্টর ছিল ওয়ান টাইম, মাহমুদ ভাই। উনি কিন্তু আমার মনে হচ্ছে যে 6টার দিকে বেরোতে গেলেই নুরুল কেন বেরোচ্ছেন, এটা তো এমবিসি না যে সন্ধ্যা 6টার দিকে বেরোবে। সো বসের এই ব্যাপারটা, বসের সাথে আমার অনেক সময় লাগতো যে বস কাজ শেষ কি করবো থাকে, বাট হি ইজ টু লাভ, হি ইজ টু ওভারস্টে ইন দ্য অফিস। সো উনিও চেতেন যে উই ফলো দ্যাট প্রোটোকল। সো কালচারটা এটা একটা পার্থক্য। আর যেটা বললাম যে আওয়ারলি পেমেন্টের ক্ষেত্রে হতে হবে কানাডা একটা অন্যতম রিজন, যেটা ওকে বেটার অফ দিস অফিস। দেশে মনে হয় বসদেরকে খুব সহজে মানে খুশি করা যেত না, এখানে খুব সহজেই খুশি করা যায়। আরেকটা আছে যে এখানে অনেকে চাইলেও কিন্তু এক্সট্রা টাইম কাজ করে না, কারণ হচ্ছে যে আমরা ওভার টাইম যেটা বলি, ওইটার যে অ্যামাউন্টটা আসে সেটার যে পরিমাণে ট্যাক্স দিতে হয়, সেটাতে আসলে আমরা নিজেরাও এনকারেজ হই না। এটা বুঝলাম যে আপনি বলছেন যে মানে এখানে ওভার টাইম করলে আসলে কোনো লাভ হচ্ছে না। সো বসদেরকে খুশি করা তো দূরের কথা, তখন আমার নিজের পকেটেও আসলে অত ভালো কিছু আসে না যেটা দিয়ে কোনো কাজে আসে। আরেকটা ইস্যু হচ্ছে যে মাল্টি কালচার, কারণ বাংলাদেশে সবাই বাঙালি ছিলাম আমরা, এখানে আমরা চাইনিজ আছে, ফিলিপিনো আছে, আমাদের পাশের দেশ ইন্ডিয়ানরা আছেন, সো বাঙালি আছেন, বিভিন্ন কালচার, নাইজেরিয়া। বন্ডিংটা আমাদের অফিসে পাই না, ওইভাবে হয় না। আর আওয়ারলি পেমেন্টটা যদি বাংলাদেশে স্টার্ট করা হয়, আমি শিওর 6টার পরে কেউ রাখতে চাইবে না কাউকে। তখন হয়তো কোনো বসে বলে তুমি 6:05 বাজে তুমি এখনো বসেছো, নো এক্সট্রা পেমেন্ট। সিসিটিভি কল সেন্টারে যেটা হয়, কল সেন্টারে যে জিনিসটা দেখে উপাঙ্গা, আচ্ছা, তো ও প্রায় দেখা যেত যে ও মিটিং করে বাড়ি এসে দেখছে যে আমার টিমের সব চলে গেছে, কিন্তু আমার উপরে তো আমার বস জিনিসপত্র দিয়ে রেখে গেছে যে বাবা তোমার এইগুলা আউটপুট দিয়ে মিডিয়া যেই টিভিতে যাক বা সোশ্যাল মিডিয়াতে যাক বাজে, তো এগুলো দিয়ে তারপর যাইতে হবে। তো দিদি এজেন্সি কাজ করে, দিক দিয়ে আমি বসে থাকি। তো উপাঙ্গা প্রায় বেরোয় বলতো যে কি ব্যাপার তুমি এখনো বসে আছো অফিসে। তো প্রায় তো একদিন আমার বসরেও বললো যে এর দেখি সবসময় বসে থাকে, কি এর উপরে কি এত লোড দিয়ে রাখো। কোনো মেয়ে কলিগ থাকতো? না, আমি আচ্ছা আচ্ছা, ওকে। এমন হয়েছে যে কোভিড এর মধ্যে যখন লকডাউন চলতেছে, ওই সময় আমি একা অফিস করছি, পুরো বিল্ডিং এ আমি একা। আপনি লকডাউনে ছিলেন তখন? অফিসে? হ্যাঁ, অফিসে। ঈদের দিনও কাজ করতে হয়েছে। মানে আমার যে ডিপার্টমেন্টটা ছিল ব্র্যান্ডস এন্ড কমিউনিকেশন, আসার আগের 1 বছর আমি ডিজিটাল টিমে চলে গেছিলাম, কারণ ওদের ওয়েবসাইট রিভ্যাম্প হচ্ছিল। তো ওয়েবসাইট রিভ্যাম্পের জন্য প্রচুর গ্রাফিক্যাল সাপোর্ট দরকার ছিল। তো আমি হ্যান্ডসন নিজেও কাজ করতাম, এজেন্সি তো ছিলই। তো ওই সময়টাতে আসলে কাজ না করে উপায় নেই, কারণ আপনার টার্গেট থাকে। ওই সময় আপনি 17 বছরে যেটা ইনকাম করতে পারেন নাই, উনি ঠিক করে সেটা করে ফেলছে। তো যেটা দাঁড়ায় ব্যাপারটা এই ডিফারেন্স এবং বাংলাদেশের কালচারের সঙ্গে এখানকার কালচারেরটা, যে বাংলাদেশে আমরা
টাইমের উপর আমাদের যেটা থাকতে হইতো, যেটা যেমন সত্যি, কিন্তু বাংলাদেশে আমরা কিন্তু রিল্যাক্সও থাকতাম। লাঞ্চ টাইম কখনো আমার মনে হয় বাংলালিংকের লাইফ টাইমে কোনোদিন ঘড়ি দেখে আমি লাঞ্চ টাইমে কিন্তু এখানে যখন কাজ করতাম, আমার প্রথম কাজ এখানে কল সেন্টারই ছিল। আমি যখন কল সেন্টারে কাজ করতাম, আই স্টিল মিস বাংলালিংকের টাইগার্স ডেনের লাঞ্চ। 28 টাকা না 28 টাকা করে। খালেদ ভাই ছিল একজন যে অ্যাডমিন, এখনো আছে। হ্যাঁ, খালেদ ভাই হইতেছে গিয়ে আসতো সাথে নিয়াজ ভাই তো চলেন টেস্ট করতে হবে, টেস্ট করলে তো আর আবার নিজে দেওয়া লাগে না, 30 টাকা লাগে। হ্যাঁ না, তখন যার ডে অফ ছিল তাকে ফোন দিয়ে আমরা করতাম। আমি আপনাকে ডে অফ সে মেসেজ পাঠাইতো। আমি একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমি 2006 ছিলাম গ্রামীণ ফোনে। হ্যাঁ, তো 2007 বা 7 শেষের দিকে বাংলালিংকের লাঞ্চ মেনুটার দাম খুব কম ছিল, সাবসিডাইজ ফুড ছিল। হ্যাঁ, তো ওই সময় তখন আমরা ইসে থেকে আসতাম, এই সেলিব্রেশন পয়েন্ট থেকে আসতাম, বাংলালিংকের কোন এক এমপ্লয়ি ধরে লাঞ্চ করবো বাংলালিংকে। এটা অনেক, এবং আমি আসতাম, কারণ আমাদের তো ভাই মোটামুটি তখন হয়তো ছিল সিস্টেম, পরে মনে হয় হ্যাঁ, পরে এরকম দেখা সিস্টেম এখনো আছে। না চেহারা ছিল না বা এরকম, পরে নরমাল গেস্ট ঢুকাইতে পারে নাকি না, পরে নরমাল গেস্ট টাকা দিতে এসএমএস করে একটা পেমেন্ট নিতে। ব্যাপারটা একটু বলি। ব্যাপারটা হচ্ছে কি, বাংলালিংক ওই যে এখন পর্যন্ত যে সিস্টেমটা আছে, যে একটা কুপন লাগবে, টোকেন লাগবে, ওই টোকেনটা দিলেই সে ফুডটা সার্ভ করবে। সো টোকেন আমরা যারা বা ভিজিটে যখন ছিলাম, আইকনে যখন ছিলাম, বা আমাদের কর্পোরেটে যারা ছিল, তারা তো মানে 50%ই বাইরে লাঞ্চ করতো, থাকতো না। তো যেই থাকতো না তাকেই বলা হতো যে একটা কুপন কুপন করো, একটা মেসেজ পাঠায়, মেসেজটা ফরওয়ার্ড করে দিত আর কি। হ্যাঁ হ্যাঁ। এবং নিচতলা ক্যাফেটেরিয়াতে এখন বাংলালিংকে ঢোকার সময় নিচতলাটায় কোন একটা এমপ্লয়ের সঙ্গে যে কেউ আসতে পারে। হ্যাঁ, সো খুব একটা রেস্ট্রিকশন নেই। আচ্ছা, আমাদের আরো অনেক টপিক জমা রয়ে গেছে। বস নিয়ে কথা বলতেছিলেন, আমরা কথা বলতেছিলাম, মাহমুদ ভাইকে নিয়ে কথা বললো, বস নিয়ে কথা বললো। সো আমার পরবর্তী প্রশ্নটা হচ্ছে, বাংলালিংকে আমরা আমাদের বস ছিল সবারই, মানে একাধিক বসের আন্ডারে ছিলাম। আমরা একটু বসদের নিয়ে কথা বলি এখন। সো বাংলাদেশের বসরা এবং এখানে আমরা সবাই কাজ করতেছি, এখানকার বসদের ডিফারেন্সটা এবং কার বসটা কেমন ছিল যদি একটু বলতেন। ভয় পান না, আপনাদের কারো কেটে কাটা হবে না, কেপে কাটলো কিছু করে না, বহু দূর প্লিজ আপু শুরু করেন। বসদের ব্যাপারে যদি বলতে হয়, আমি বলবো আমি কাজ করেছি ডেফিনেটলি নাসর ভাইয়ের টিমে, এবং আমার সুপারভাইজার ছিল তখন, রিপোর্টিং ম্যানেজার ছিল তখন ফাহমিদ ভাই। আমি বলবো যে আমি আমার লাইফে ওয়ান অফ দ্য বেস্ট বস পেয়েছি নাসর ভাই, তারপর হচ্ছে ফাহমিদ ভাই। কারণ নাসর ভাই কখনোই কিছু বলতেন না, নাসর ভাই যা বলার সব ফাহমিদ ভাইকে বলতেন। কারণ আমাদের তখন মেইন সুপারভাইজার যারা ছিলেন, বা ওই নাসর ভাইয়ের যারা নিচে যারা ছিলেন, ফাহমিদ ভাই, মশিউর ভাই এবং আরও যে বেশ কয়েকজন রিপোর্ট। তো ফাহমিদ ভাই আমাদেরকে বকাটা দিতেন এরকম ভাবে যে আসলে বকা আসলে গায়ে লাগতো না। তখন মনে হতো, আমার এখনো মনে আছে, আমরা যখন ছোট ছোট আমাদের মিটিং রুমগুলা, ম্যাডোনা টাওয়ারে ছোট ছোট মিটিং রুমগুলাতে বসে ফাহমিদ ভাই একবার আমাকে বকা দিচ্ছে যে সালিমা, আমাদের কিন্তু এগুলো এগুলো করতে হবে। তো আমি এরকম করে হাসছি, তো ফাহমিদ ভাই বলতেছে আমি কি কোনো মজার কথা বলছি? উই অল নো ফাহমিদ ভাই, আশা করি, কারণ ফাহমিদ ভাই একটু মানে খুব সিরিয়াসলি কথা বলতো, কিন্তু আসলে সিরিয়াস ছিল না। তো আমি কি খুব হাসির কথা বলছি, তুমি কেন হাসছো? আমি বললাম যে ভাই আমি তো নিজে একটু হাসমুখ চেহারা, সো মানে তখন আসলে বকা দেওয়াটা বা কোনো ব্যাপারে টার্গেট মিট আপ করাটা বা টার্গেট চাপায় দেওয়াটা, তখন আসলে এরকম কখনো মনে হয় নাই যে না আমাকে জোর করে চাপায় দেওয়া হচ্ছে। হ্যাঁ, কিছু কিছু সময় ছিল, যেমন ধরেন হ্যান্ডসেট সেল করতে হবে, ওই যে বা হ্যান্ডসেটের টার্গেট ফিল আপ করতে হবে, তখন একটু প্রেশার ফিল হতো। বাট তারপরে মনে হতো না, সব এত বড় টিম, আমাদের টিমটা ছিল প্রায় 85 জনের একটা টিম। মানে আমি যেটা বলবো যে নাসর ভাইয়ের টিম ছিল 85% ওয়ান অফ দ্য বিগেস্ট টিম ওই সময়টাতে। আমি জানি না তারপরে কি, বাট আমি আমার হ্যাঁ, সো ওই টিম, এত বড় টিমের একটা পার্ট হয়ে আসলে কখনো প্রেশার জিনিসটা ওরকম আমরা ফিল করি নাই। বাট আমি যদি কম্পেয়ার করি ওই জায়গা আর এই জায়গা, আকাশ পাতাল। কেননা প্রথমত হচ্ছে ডিফারেন্ট কালচার, ওরা যে আসলে কি ভাবছে, ওরা যে আসলে কি চিন্তা করছে, বা আমার জন্য ওদের কি প্ল্যান, বা আমাকে নিয়ে ওদের ফিউচারের কিভাবে আমাকে গোল সেট করাতে চাচ্ছে, বা আমার গোলটা কি হবে, এটা বোঝাটা ডিফারেন্ট, কোয়াইট ডিফিকাল্ট আমি বলবো। কারণ ওরা আজকে আমাকে বলছে ও ইউ আর মাই ফেভারিট, কালকে এসে বলছে
get ready for the words. So it's very difficult ওদেরকে বোঝাটা, আজকে এসে বলবে অ্যামেজিং, কালকে এসে বলবে we are so sorry. So আর টার্গেট জিনিসটা আসলে এখানে প্রথম দিন থেকে সেট করে দেওয়া হয়, কেউ আমাকে কোনো কিছু বলবে না, টার্গেট ফিল আপ না হলে এন্ড অফ দ্য ইয়ার পারফরমেন্স বোনাস আমি পাবো না। কারণ বাংলাদেশে যেটা হতো যে আমরা বিভিন্ন রকমের বিভিন্ন সময় বোনাস পেয়ে থাকবো, এখানে সারা বছর আমরা বসে থাকি ইয়ার এন্ডের পারফরমেন্স বোনাসটার জন্য। সো ওইটা আমার টার্গেটটা আসলে আমাকেই ফিল আপ করতে হবে, কেউ আমাকে বকা দিবে, বকা না দিলে বসরা বকা দিবে না, কিন্তু ইয়ার এন্ডে আমাকে গিয়ে কিছু দিবেও না। ওকে, তো কুইক কোশ্চেন সবার জন্য, যদি হ্যাঁ হয় তাহলে অ্যান্সার দিন, আমরা জানি না। এখানে আমরা যারা বসদের যে বসদের আন্ডারে আপনারা কাজ করেছে, আমিও কাজ করেছি, এখানে কোনো বস কি যে বকা দেওয়ার যে ব্যাপারটা, এটা কি কেউ পাইছেন? না, এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে কি কানাডায় বাই ল সিটিজেনরা, মানে নাগরিকরা আর কি, ওই হিসেবে না সিটিজেনরা, নাগরিকরা একটা কিছু প্রায়োরিটি পেয়ে থাকে। ওটা ওই বাই ল জিনিসটা না সবাই মাথায় রাখে, যে আমি একটা মানুষের সাথে রাফ অ্যাটিটিউড করবো বা বকা দিব বা একটা বাজে অ্যাটিটিউড করবো বা কোনো কিছু শো করব, সেটা বাই ল সে আমাকে সু করতে পারে। এই ভয়ে আমি বস বা আপনি আমার সাবঅর্ডিনেট বা আপনি আপনার বসের সাথে খারাপ বিহেভ করুন, এটা আসলে আমি একটু অ্যাড করি এখানে আসলে বকা দেওয়াটা না, ধরেন আমি কোনো একটা, কারণ আমি যেহেতু ব্যাংকিং সেক্টরে আছি, আমাদের আসলে ফিনান্সিয়ালের অনেক ছোটখাটো অনেক মিস্টেক রেগুলার বেসিসে কম বেশি হয়, সবাই মানুষ মানে প্রত্যেকের হয়। সো জিনিসগুলো হচ্ছে এরকম, আমাকে কেউ এসে বলবে না তুমি কি করে ফেললা, হ্যাঁ এরকম কিছু বলবে না, শুধু বলবো ও মাই গড। ওই ও মাই গড এটাই হচ্ছে বকা, এবং ও মাই গডটা এরকম ভাবে সারা দিন চলতে থাকবে পুরো ব্রাঞ্চের মধ্যে বা পুরো সবার মধ্যে, ও মাই গড সালিমা কিছু করে ফেললো, ও মাই গড গসিপটা এখানেও হয়, মানে স্প্রেড হয় প্রচুর। হ্যাঁ এটা হবে অনেক বেশি। তো এইটা তো আমরা দেখলাম যে আমাদের ডিফারেন্সটা এখানে, যেখানকার বসটা কেউ কখনোই এটা করো না কেন, ওটা করো না কেন, এটা বলে না। তো বাংলাদেশে যদিও এটা বলে, তারপরে বাংলাদেশে আমরা বেনিফিটও পাই বসদের থেকে। এটা একটা সুবিধা আছে, বাংলাদেশের যে বসগুলো আছে এটা আপনার সামনাসামনি বলতেছে যে তোমার কাছে ঠিক হয় নাই, তাহলে কি হচ্ছে আপনি জিনিসটা রিকভার করার একটা টাইম পাচ্ছেন, যে না আমার এই জায়গাটা ডেভেলপমেন্ট করতে হবে। আর এখানে হচ্ছে ওরা সাইলেন্টলি আপনাকে জাজ করবে, 6 মাস পরে দেখবেন যে আপনার একটা বাজে রিপোর্ট চলে আসছে। দিস ইজ দ্য প্রবলেম। আমরা আপনার এক্সপেরিয়েন্স যদি শেয়ার করেন, আপনি তো রিসেন্টলি, আমি যত জানি, নতুন একটা জব জয়েন করেছেন। আচ্ছা, এক্সপেরিয়েন্স কি আমি বসের এক্সপেরিয়েন্সটা শেয়ার করি? বোথ এনিওয়েজ উই ক্যান বি পার্ট অফ বসের এক্সপেরিয়েন্সটা আসলে বলতে, আমার বাংলা লিংক, আমি আসলে খুব লাকি। আমার বাংলা লিংকে প্রথম বস ছিল মাহমুদ ভাই, এখন আমেরিকাতে আছেন। মাহমুদ ভাইয়ের সঙ্গে স্টিল নাও আমার যোগাযোগ আছে। মাহমুদ ভাই আমার লাস্ট লাইন ম্যানেজার ছিলেন 2011 সালে। সো 11 সালে আমি মাহমুদ ভাইয়ের কাছ থেকে ইয়ে নিয়ে মিঠু ভাইয়ের আন্ডারে, ওনার সাথে আমার কথা শুনে উনি আপনার কথা জিজ্ঞেস করছেন কিছুদিন আগে। মাহমুদ ভাই আপনি আসার পরেও খোঁজ খবর করছেন। সো হি ইজ স্টিল, আপনি মাহমুদ ভাইয়ের আন্ডার ছাড়ছেন কত, 13তে? দেখেন 2013 সালে আমরা ছাড়ছি, আর আমি লাস্ট যে জবটা ছাড়ছি কল সেন্টারের এই বছর জানুয়ারিতে। এখন যদি ওদের কাউকে জিজ্ঞেস করা হয় যে এমদাদ ইজ নো মোর, হাউ অ্যাবাউট এমদাদ, ওরা অনেকক্ষণ লাগবে চিন্তা করতে, আমিও যে মানে হুইজ এমদাদ। বাট মাহমুদ ভাই আমরা ছাড়ার পরেও এখন আছে। তারপরে মিঠু ভাই ছিল, মিঠু ভাই আর কবির ভাই, যাদের সাথে মিঠু ভাই আজকেও কল দিচ্ছে, আমি যখন পোস্ট দিছি সব বাংলা লিঙ্ক নিয়ে বসছোস। 2011 সালে মিঠু ভাই আমার লাইন ম্যানেজার ছিলেন, মিঠু ভাই আন্ডারে ছিলেন কবির ভাই, আমি কবির ভাইকে রিপোর্ট করতাম, বাট মিঠু ভাই আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন। সো স্টিল নাও সে আমাকেও আজকে কল দিয়ে জিজ্ঞেস করছে যে ইউ আর টুগেদার, দেখে ভালো লাগতেছে। সো দ্যাটস দ্য থিং, এখানে এটা নাই। কিন্তু এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আমি আমার কাজ করে যাব, সো আই ডোন্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট এনিথিং এলস, যে আমার প্রমোশন হবে কিনা, ইনক্রিমেন্ট হবে কিনা, আমি অল ইস মানে কাগজে কলমে। আচ্ছা, বেশ কিছু কমেন্ট জমে গেছে, আমি একটু কমেন্ট চলে আসি। প্রথম কমেন্টটাই ছিল মুক্তা আপুর, আমি কমেন্টটা খুঁজে পাচ্ছি না। বাবাকে শুভেচ্ছা জানিয়েছে আপু লিখেছিল, আমি এই কমেন্টটা পাচ্ছি না, কিছু কমেন্ট উপরে চলে গেলে এখানে আর আসে না। ওকে, নুরুন নাহার আলম, আলহামদুলিল্লাহ দেখে খুব ভালো লাগছে, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমার আম্মা, ও আমার আম্মু কমেন্ট করছে আজকে, আম্মু লিখেছে হামিদা আকবর, তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল, তোমাদের এই উদ্যোগটা দেখে খুবই ভালো লাগছে। দ্যাটস মাই মম। ওকে, রুবেন সিদ্দিকী আমাদের আরেক রুবেন ভাইয়ের সাথে আমি দেখাও করে আসছি, ওয়াচিং লাভ সাইন এন্ড একটা সাইন দিছে। ওকে রুবেন ভাই, আপনি রেজানাতে আসলে আপনাকে নিয়ে আমরা ইনশাআল্লাহ কোনো না কোনো শো করব ইনশাআল্লাহ।
and he's also drummer na I think drum band drummer yes রুবেন ভাই অনেক জায়গায় ঘুরে এখন কানাডাতে আছেন ওকে মেনন আকন্দ মাশাআল্লাহ অনেক সুন্দর জিনাতার আপু আমাদের সব নিয়মিত দর্শক খুবই সুন্দর অনুষ্ঠান অনেক ভালো লাগছে অনুষ্ঠান দেখে রঙ্গন সামাদি আমাদের রঙ্গন ভাই কোশ্চেন করেছেন সিলি কোশ্চেন বাংলা লিংকে বস লেভেলে একজন ছাড়া আলাউদ্দিন সবাই যাবে ওকে রঙ্গন ভাই বাংলা লিংকে যারা দেখছেন এবং সবাই দেখছেন এটা আসলে বাংলা লিংকে ওপেন ছিল আমরা বাংলা লিংকে সবাইকে ভাই রাখতাম আমাদের যারা সিএক্সও লেভেলে যারা ছিলেন আমরা তাদেরকেও ভাই ডাকতাম এবং তাদেরকে নাম নিয়ে ডাকতাম যারা বিদেশে ছিল শুধুমাত্র আমাদের একজন কলিগ ছিলেন সিনিয়র কলিগ ছিলেন আলাউদ্দিন স্যার তো উনাকে আমরা স্যার বলতে বলতে সবসময় উনাকে শুধু ছিল আমাকে স্যার ডাকবা ইয়েস এনিওয়ে এই সো ওল্ড স্কুল সরি টু সে এইখানে আবার কাউকে ভাই বোন ডাকতে হয় না সবাইকে নাম ধরে ডাকি এখানে সবাইকে আমরা নাম ধরে ডাকি ওকে বয়সে ছোট বসদের কি ডাকা হয় ওটাও ভাই বলে এটা কিন্তু একটা ভাই যেটা বললো যে অনেক সময় হয় যে কর্পোরেটের ক্ষেত্রে যারা কলিগ ছিলেন কিংবা জুনিয়র ছিলেন তাদের যোগ্যতা তারা এগিয়ে যায় তো অনেক সময় হয়তো আপনাদেরকে আগে হইতে পারে একটা সরাসরি নামে ডাকা হতো তখন তাদের জন্য একটা বিপদ যে একটা মিটিং এ ওদেরকে সরাসরি নামে ডাকবো তখন নাম শেষে হতে পারে একটা ভাই যোগ করতাম ভাইয়া কেমন আছেন সো জিনিসটা ইভেন লাইক আই উড সে লাইক আপনি চিনেন ফয়েজ উই জয়েন টুগেদার হিয়ার ফয়েজ সো হি এখন এইচওডি রাইট সো ইয়া সো তো ওর সাথে যারা ছিল আমরা একসময় একবার আপনি ফয়েজকে ফয়েজ ভাই রাখলাম ডেফিনেটলি রাইট কারণ সে ডিজার্ভ করে একটা যখন একটা পজিশনে যায় ডেফিনেটলি একটা মিটিং এ যায় উই ক্যানট কল হিম বাই নেম সো দো আই নো দে আর ভেরি কুল অ্যাবাউট ইট যদি ওকে নাম ধরে রাখবেন কিন্তু স্টিল আমাদের তরফ থেকে আমরা চাইতাম যে রেসপেক্টটা তাকে দেই সেটাই ঠিক না না পোস্ট ডিজার্ভ দ্য রেসপেক্ট ইয়া দে পোস্ট ডিজার্ভ দ্য রেসপেক্ট ওকে লাস্ট একটা কমেন্ট করে আমরা পরবর্তী আলোচনায় চলে যাব সুন্দর আয়োজন গুরুত্বপূর্ণ টপিক বাংলা লিংক এখনো বাংলাদেশের বাজারে এক উদীয়মান এবং গতিশীল কোম্পানি যা দেখে ডিজিটাল রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইয়েস আপু এন্ড ওই ডিজিটাল গুরুত্বপূর্ণ ভূমিকার কিছু মানুষ আমরা আজকে এখানে এক হয়েছে যাদের আমাদের অল্প হলেও অবদান আছে স্পেশালি তো লোগো যে বানাইছে বাংলা লিংকের এখন সে আমার পাশে বসে রয়েছে ভারতের ব্যাপারটা ওকে বিজনেস গুলো যে চালায় আসছে বাংলা লিংকে এখন রাইজ করতেছে এগুলো কারা করছে সবাই মিলে করছে আমরা ফ্যামিলি টিমটা তো বিশাল একটা পরিবার কাজ করে যাচ্ছে বিটুবি সেটাই মানে সবচেয়ে বড় অবদান অ্যাকচুয়ালি অন ফিল্ড কাজ করা আর এই 6 তলা বিল্ডিং এর এসির ভিতরে বসে কাজ করার মধ্যে বিশাল পার্থক্য প্রত্যেকের ইম্পর্টেন্স সবার এই ব্যাপারটা আমি একটু অ্যাড করি ধরেন ভাইয়া যেটা বললো ধরেন আমি সরাসরি ফিল্ডে কাজ করেছি তো এমন হয় যে আমাদের নতুন বিটিএস মার্কেটে লঞ্চ হইতো মার্কেটে লঞ্চ হওয়ার জন্য শুধু কিন্তু বিটিএস লঞ্চ হলে হবে না সেক্ষেত্রে কিন্তু আরো কিছু ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক আছে মার্কেটিং টিম ওর পিএসএম নিয়ে মার্কেট সাজানো যেটা আমাদের এক্সিকিউট করতে হবে মার্কেটে যাইতে হতো হ্যাঁ মানে ভিজিট সব সময় মার্কেট এবং টেকনিক্যাল টিমকে এনশিওর করতে হবে ব্যাটারি ব্যাকআপ আছে যাতে যে বিটিএসটা হলো কারেন্ট বাংলাদেশের লোডশেডিং একটা ভেরি কমন ফ্যাক্টর এটা নিয়ে মজার স্টোরি আছে যদি একটু শেয়ার করি প্লিজ সো আমি জামালপুরে একটা বক্সিগঞ্জ থানায় একটা নতুন একটা পোস্টিং ছিল আমার তো ওইখানে বাংলা লিংকে ডিসাইড ওইখানে মার্কেট লিডার তারা হবে তারা একসাথে 37টা বিটিএস ছাড়বে স্প্যানে 6 মাস স্প্যানে তো আমি ওই আনফরচুনেটলি বলেন ফরচুনেটলি বলেন ওইখানে আমি চাপ তো ওইখানে প্রতিটা বিটিএস এর পরে ইনিশিয়েটিভ আমার কাছে বাজেট থাকতো যে আমি খরচ করবো এবং যাতে সবাই জানতে পারে যে কিছু একটা ঘটতেছে তো আমরা একদিন গেলাম যে এরকম যে রিটেলারদের ইনভাইট করলাম একটু মাইকিং টাইকিং করলাম এবং ব্র্যান্ড প্রমোটারদের নিয়ে বসলাম সিম বিক্রি করবো তো আমি রিটেলার বৈঠক সময় আমি বারে বলতেছি যে হ্যাঁ আমাদের বিটিএস চলে আসছে এখানে এক্সপানশন হয়েছে খুব ভালো ভ্যান হবে তেমন সময় কারেন্ট চলে গেছে কারেন্ট চলে যাওয়ার সাথে সাথেই আমরা যে অ্যাক্টিভিশনের জন্য যেসব টুল নিয়ে গেলাম কোনোটা বিটিএস এর মানে যেহেতু বিটিএস নাই অ্যাক্টিভিশন নাই সো এখানে ওই সময় আমাদের নেটওয়ার্ক সব ড্রপ করলো তো এই কিছুক্ষণ আগে আমি যখন বললাম যে এক্সপানশন হবে তো ওই সময় আবার বিটিএস এর ব্যাটারি ডাউন এবং নতুন যেটা হয় কি একটা যখন বিটিএস ইনিশিয়েট হয় ব্যাটারি ব্যাকআপ আস্তে আস্তে আপনার লাগে 28 ডেজ অ্যারাউন্ড 1 মান্থ লাগে তো আমি 8 ডেজ ওয়েট না করে আমাদের নিয়ম হলো যে আপনার বিটিএস ওপেন হয়েছে আপনি এখন থেকেই পাবলিসিটি করবেন তো পাবলিসিটি করার দিনই বিটিএস এর কারেন্ট চলে গেলো
এবং বিটের ব্যাকআপ নাই। সো এই জিনিসটা একটু চিন্তা করেন। প্ল্যানে ভুল ছিল ভাই, কারেন্ট আসার পর শুরু করা সেলসের যেটা আমাদের সবসময় প্রেশারাইজ থাকতো, বিটিএস আসছে, পাবলিসিটি করো, এখনই সিম করো, এখনই রেভিনিউ করো। হ্যাঁ, সো আর এবং উইকলি রিপোর্ট আসতো যে এই সপ্তাহে কয়টা সিম বিক্রি করলাম। সো আমাদের কিন্তু আসলে ওয়েটের টাইম ছিল না। প্রতিদিন সকালবেলা বাংলা লিংকের যে সাব অফিস গুলা ছিল যে মানে এগুলাতে যে কি পরিমাণ একটা যুদ্ধ ভাব থাকে, এটা ওখানে না গেলে বোঝা যায় না। সেটাই। আর আমরা যখন আইআরইউতে ছিলাম, তো আমাদের একটা আমরা ফোল্ডার করে রুল করে রাখছিলাম সুপারভিশনের, যত ডাউন হচ্ছে মানে দিনে মিনিমাম কয়েক হাজার মেইল আসতো সুপারভিশনে আমাদের, যে পুরো বাংলাদেশের কোন জায়গায় কতটা টাওয়ার ডাউন হচ্ছে, কয়টা আপ হচ্ছে। মানে বাংলা লিঙ্কে থেকে যত মেইল আমি মানে আমার মানে মেইল পড়া শিখছি আর কি, সারা লাইফে এত মেইল পড়িনি। আমরা পড়িনি এবং এটা অভ্যাস হয়ে গেছে। এক্স্যাক্টলি আমাদের ইমেল এবং সত্যি কথা বাংলা লিঙ্কে অনেক স্ট্যান্ডার্ড। আমাদের যে ইমেলিং স্ট্যান্ডার্ড আমি বলি যে ওই সময় যেটা ছিল, আমি বর্তমানে রজার্সের বিলিং এজেন্ট হিসেবে কাজ করতেছি। তো ওরা যে আউটলুক ইউজ করে, বাংলা লিঙ্ক আমি মনে করি তার চেয়ে বেটার আউটলুক ইউজ করতো। আচ্ছা, ওই সময় এখনো স্ট্যান্ডার্ডটা এবং রিকল সিস্টেম থেকে শুরু করে যেটা আছে এখনো আমি যেখানে সেখানে নেই। আমার মনে আছে 2008-এ আমি নোকিয়া N60 নামে একটা ফোন ইউজ করতাম, আপনার কোয়াট্রি কিবোর্ড ছিল। তো ওই সময় আমি বাংলা লিঙ্কের এই আউটলুক ইউজ করতাম নোকিয়া ফোনটাতে, এবং ওটাতে রিকল করা যেত। তো বাংলা লিঙ্ক 2008-09 কতটা অ্যাডভান্স ছিল। আর আপনাকে একটা জিনিস বলতে চাচ্ছিলাম, আমি হচ্ছিলাম টাঙ্গাইল জামালপুর শেরপুরের সিসি। আচ্ছা, ওই সময় আপনাদের যখন এটা লঞ্চ হয় তখন আমি ছিলাম কিনা আমি জানি না, কোন সময়টা আমার মনে নাই। বাট ওই আমি যখন জামালপুরে যেতাম তখন জামালপুরে যে গ্রামীণের ছিল সেলস ম্যানেজার, সন্ধ্যার ওর সাথে বসে বসে আড্ডা মারতাম। ও বলতো যে আজকে আমার এতগুলা সিম সেল হয়েছে। আর আমাদের যে ZSM ছিল জোনাল সেলস ম্যানেজার, ওকে আমি ফোন করে বলতাম যে দোস্ত আজকে এতগুলা সেল গ্রামীণ করছে, তুই কয়টা সেল করছিস? কয় যে তুই এগুলা জানলি কেন? আমি তো ও তো আমার ফ্রেন্ড। সো ওরা ওই রাত্রেবেলা দুইজন দুই পাশে আমার কাছে থাকতো, আমি হচ্ছি মাঝখানে CCM কাস্টমার ম্যানেজার। সো ওরা ঝগড়া করতো আর আমি মাঝখানে বসে মজা নিতাম। আচ্ছা ঠিক আছে, তোরা সেল করা শেষ হলে তারপর আমি সার্ভিস দিব, আমার সার্ভিসটা এখন শুরু হয়নি, তোরা শেষ কর। আউটলুকের ব্যাপারে মজার একটা জিনিস বলি, আমি এখন যে কাজটা করতেছি এখানেও সেম আউটলুক, আমার বাংলা লিংকের যে আউটলুক যেটা ছিল সেম টু সেম জিনিস। তো আউটলুকের যেদিন যখন আমি ট্রেনিংটা পাচ্ছিলাম, এক্সচেঞ্জ সার্ভার এই নামটাই মনে পড়ছে, এক্সচেঞ্জ আউটলুকের উপরে যেদিন যখন আমার এখানে ট্রেনিং ছিল জাস্ট 3 মান্থ আগে, 3 মাস আগে যখন ট্রেনিং ছিল, সো 2 ঘন্টা বা 3 ঘন্টার একটা সেশন ছিল শুধু আউটলুকের উপরে। তো আউটলুকের করাচ্ছে মানে একদম ABCD থেকে করাচ্ছে, আমি দেখতেছি ওকে ওকে ওকে, আমি ওয়েট করতেছি যে কখন কিছু শিখতে পারবো। ব্যাপার হচ্ছে যে শেষ হওয়ার পরে যখন বুঝলাম যে এটা শেষ, ওকে, সো আমার ট্রেনার জিজ্ঞাসা করলো, শি ইজ এ ভেরি নাইস লেডি বাই দ্য ওয়ে। তো আমাকে যখন জিজ্ঞাসা করলো যে তুমি কি সবকিছু দেখছো, আমি হ্যাঁ সবকিছু দেখছি, তুমি তো আমাকে আরো অনেক কিছু বলো নাই। স্যার কি বলি নাই। দেন আমি আউটলুকের যে আরো কিছু ফিচারগুলো আছে, ওগুলো আমাদের লাগে না। তো আমরা আসলে এটা টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্স একটা কোম্পানি থেকে এসেছি। আরেকটু আমি অ্যাড করতে চাই আসলে এখানে ইমেলের ব্যাপারে। আমরা যেটা করতাম যে কোনো কমিউনিকেশনে আমরা ইমেলটাকে একটা আমাদের রিপোর্ট হিসেবে আমরা প্রায়োরিটাইজ করতাম। এখানে আসলে ইমেলটা ওরা খুবই অ্যাভয়েড করে, একদম না পারতেই না, ওরা ইমেলটা ইমেল মিন্স অনেক সিরিয়াস কিছু। আর ইমেইলের ভাষা আমি জানি না, এটা ক্যানাডিয়ান, আমি হয়তো বা ইংলিশ কম পারি। ইমেল পড়ার পরে আসলে আমার বুঝতে একটু সময় লাগে ওরা আসলে কি বলতে চাচ্ছে, কারণ ওরা এত হলিস্টিক ভাবে লেখে যাতে ওনাদের কোনো কমপ্লায়েন্স ইস্যু না আসে। সো ওরা এমন ভাবে ওনাদের ভাষাটা রেডি করে যে এটা থেকে যেন এটা ফার্দার কোনো অ্যাকশনে যেতে না হয় বা কোনো রকমের অন্য কোনো ফার্দার মিনিং, এবং অনেক রেস্ট্রিকশন থাকে যে এটা লেখা যাবে না, এভাবে লেখা যাবে না। আবার অনেক ধরনের ইমেলও থাকে যে ইমেল আবার যায়ও না, কারণ কনফিডেন্সিয়ালিটি সিকিউরিটি ইস্যুজের কারণে। সো এখানে আসলে ওই ইমেল কালচারটা মানে আমরা যেরকম ভাবে সুন্দরভাবে করে আসছি, এখানে কালচারটা টোটালি ডিফারেন্ট। ওকে, আমাদের পরবর্তী কিছু প্রশ্ন রয়ে গেছে গুরুত্বপূর্ণ। ওকে, আমি আপুর কাছে আসলে প্রশ্নটা আসতেছিল, অ্যাজ এ ফিমেল কলিগ আপনি বাংলা লিংকের এবং বাংলাদেশের কালচারও অনেক ভালো, বাট তারপরেও আপনি বাংলা লিংক ছাড়া আর অন্যান্য কোম্পানিতেও কাজ করছেন। সো ওভারঅল, শুধু বাংলা লিংক না, ওভারঅল অ্যাজ এ ফিমেল এমপ্লয়ি বাংলাদেশ অ্যান্ড অ্যাজ এ ফিমেল এমপ্লয়ি কানাডা,
ডু ইউ ফিল এনি ডিফারেন্স? একটু ডিফারেন্স তো আছেই। ফার্স্ট অফ অল বাংলাদেশে আসলে মেয়ে হিসেবে কাজ করতে গেলে, হ্যাঁ এখনকার যে কালচার বা কনটেক্সট বলবো, বাংলাদেশে মেয়ে হিসেবে কাজ করতে গেলে তেমন কোনো রেস্ট্রিকশন নাই। তারপরও কিছু কিছু কাজ বাংলাদেশে, যেমন তুমি মেয়ে হিসেবে এটা পারবা না, বা মেয়ে হিসেবে এটা তোমার কাজ না, বা মেয়েদেরকে স্পেসিফিক কিছু ডিপার্টমেন্টে দেওয়া হবে, কিছু কিছু ডিপার্টমেন্টে দেওয়া হবে না। তো এটা বাংলাদেশে যেমন থাকতো। আর আমার ক্ষেত্রে ছিল এমন একটা যে আমি কেন কাজ করছি, এটা একটা বড় কোয়েশ্চেন ছিল। আপনার তো কাজ করার দরকারই নেই, হ্যাঁ, বা আমি যে কাজ করছি ওইটা বুঝি পুরোটাই বুঝি আমার মানে মজা করার জন্য বা বিলাসিতার জন্য করছি আমি। সো ওইরকম একটা ভাইব ছিল বাংলাদেশে। কিন্তু এইখানে আসলে ছেলে মেয়ে বলে কোনো কথা নেই। একটা মেয়ে কাজ করতেই পারে, একটা মেয়ে কাজ করবেই, এটাই হচ্ছে স্বাভাবিক। এবং মেয়ে হিসাবে আমি এই কাজ করবো না ওই কাজ করবো, এটার কোনো রেস্ট্রিকশন নাই। যেমন আমি যদি বলি, মানে আমার অফিসের বাইরেও আমি কয়েকদিন আগে রোনাতে গিয়েছিলাম একটা জিনিস কিনতে। তো ওইখানে যাওয়ার পরে দেখি বয়স্ক একদম প্রায় 60-65 আপ একটা মহিলা, সেও এমন একটা কাজ করছে যেটা আসলে আমরা কখনো চিন্তাই করব না। সে ল্যাডার দিয়ে অনেক উপরে উঠছে, উঠে আমাকে এই জিনিসটা নামিয়ে দিল। আমি তাকে রিকোয়েস্ট করলাম, ক্যান আই গো আপ? সে আমাকে বললো, নো, ইউ আর নট অ্যালাউড। যেটা আসলে বাংলাদেশের কনটেক্সটে চিন্তাই করা যায় না। ওই দিক থেকে যদি আমি চিন্তা করি, আমি বলবো যে না, হ্যাঁ এদিক থেকে কানাডা অনেক অ্যাডভান্স, ওরা এটা নিয়ে কখনো ইয়ে করে না। কিন্তু এখানে দুইটা ব্যাপার আছে, যে আপনি কোন কালচারে কাজ করছেন এবং কোন জায়গাটাতে কাজ করছেন। আপনি যদি কাস্টমার ফেসিং কোনো কাজ করেন তাহলে একরকমের কনটেক্সট, আপনি যদি কাস্টমার ফেসিং না তাহলে অন্য রকমের কনটেক্সট। কাস্টমার ফেসিং হলে ডেফিনেটলি কিছু চ্যালেঞ্জেস আছে, এটা এখানে মানতেই হবে। শুধু বাংলাদেশেও না, এখানেও আছে। এবং এখানে হয়তো মেয়ে হিসেবে আমাকে আলাদা করা হচ্ছে না, বাট আমাকে টু সাম এক্সটেন্ট আমি রেসিজমের একটা গন্ধ পাই। হ্যাঁ, এখানে আছে এটা। আমি ছোট্ট একটা জাস্ট এক্সাম্পল বলবো, যে আমাদের এখানে এস্টেট করতে হয়, কেউ মারা গেলে পরে তাকে এসে ক্লেম করে তাকে ওই প্রোফাইলটাকে ডিক্লেয়ার করতে হয় যে সে মারা গেছে, এবং ওই প্রোফাইলটা ডিক্লেয়ার হয় এস্টেট হিসেবে বা ডিজিজ প্রোফাইল হিসেবে। তো একটা লোক আসলো, সে এসে বললো আমার ছেলেটা মারা গেছে, আমি তার প্রোফাইলটাকে ডিজিজ হিসেবে ক্লেম করতে চাই, এবং তার অ্যাকাউন্টের বাকি যা যা ট্রানজাকশন ওইগুলো আমি ফলো আপ করবো নেক্সট টাইম। তো আমি জিজ্ঞেস করলাম তোমার ছেলে কত বড় বা তোমার ছেলের বয়স কত? তখন সে বললো তার ছেলের বয়স 28 বছর। আমি শোনার পরে খুবই স্বাভাবিক একটা ব্যাপার যে আমি তাকে জিজ্ঞেস করবো ও কিভাবে হলো, বা আমি এমপ্যাথারাইজ হয়ে সিম্প্যাথি দেখানোর জন্য জিজ্ঞেস করলাম ও কিভাবে হলো। বাট লোকটা আমাকে বললো হ্যাঁ ছেলেটা একটা মানে আনন্যাচারাল ডেথ হয়েছে, বা সে ওভারডোজের কারণে, ড্রাগসের ওভারডোজের কারণে সে মারা গেছে। বাট সে আমার সাথে ভালোভাবে কথা বলে বের হলো ব্রাঞ্চ থেকে যাওয়ার পরে 5 মিনিট পরেই ব্রাঞ্চে আমার কল আসার পরে সে কমপ্লেন করেছে সে নাকি আমার সাথে কথা বলতে কমফোর্টেবল ফিল করে নাই। অথচ হ্যাঁ পার্সোনাল কোয়েশ্চেন। বাট ঠিক একই লোক হয়তো 2 সপ্তাহ পরে এসছে, আরেকটা ক্যানাডিয়ান একজনের সাথে কথা বলেছে, এবং সে তার সাথে মন খুলে তার ছেলে কিভাবে মারা গেল, কখন হসপিটালে গেল, কিভাবে তাকে ডিক্লেয়ার করা হলো, তারপর তার ফিউনারাল কিভাবে করা হলো, ফুল ডিটেলস কিন্তু বলে দিল। ওইখানে আমরা জাস্ট মানে চিন্তা করলাম জাস্ট বিকজ অফ আওয়ার স্কিন। আমি যখন জিজ্ঞেস করলাম ও কিভাবে হলো, মানে আমি সিম্প্যাথারাইজ হয়ে, তখন আমার জন্য কমপ্লেন চলে আসলো। আর সে এসে নিজে থেকে একটা ক্যানাডিয়ানের সাথে সে গল্প করে পুরো গল্প বলে দিয়ে গেল, সেখানে কোনো প্রবলেম হলো না। সো এই জিনিসগুলো আসলে ওই মেয়ে হিসেবে ফেস করতে হচ্ছে না, বাট হয়তো আমার স্কিন কালারের জন্য ফেস করতে হচ্ছে। এটা সব ক্ষেত্রেই, এখানকার ধরেন যে ওয়ালমার্টে যান বা এখানে যান, আপনি কাউন্টারে বিল পে করবেন, আপনার দিকে যেই টাকাটা দিবে বা আপনার সাথে যে অ্যাপ্রোচে কথা বলবে, একটা হোয়াইট স্কিনের সাথে সেভাবে কথা বলবে না, আর একটা নেটিভের সাথে সেভাবে কথা বলবে। এক্স্যাক্টলি। আমার ওয়াইফ একটা চাকরি করে ইসেতে, ক্যাপিটাল অটোমেটিক গ্রুপে, অল ফিমেল একটা ডিপার্টমেন্ট, বাট ফর দ্য স্কিন কালার ওর সাথে ট্রিটমেন্টটা ডিফারেন্ট। এক্স্যাক্টলি। সো এটা মানে ওদের ভাই বোন আসলে এই জিনিসটা যাবে না আসলে, কারণ এই প্রবলেমটা না যে আমরা আসলে যে পিয়ার নিয়ে আসি, আমরাও এখন আস্তে আস্তে কানাডা নাগরিক। তো এটা তো কানাডা এবং আমাদের অনেক বড় কন্ট্রিবিউশন আছে, অনেক বড় রেসিডেন্ট, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর ওইটাই মানে যারা কাস্টমার ফেসিং, যারা আসলে ডে টু ডে কাস্টমারকে মিট করে, তাদের এক্সপেরিয়েন্স কিন্তু একরকম। আর যারা
হয়তো বা ব্যাক অফিসে কাজ করে বা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করে, তাদের এক্সপিরিয়েন্স কিন্তু ডিফারেন্ট। সো আমি মাঝে মাঝে দেখি অনেকে অনেক রকমের স্ট্যাটাস দেয় বা ইয়ে দেয়, হ্যাঁ ক্যানাডিয়ান কালচার টোটালি অ্যামেজিং, ওয়াও, বাংলাদেশ থেকে অনেক ডিফারেন্স। নো, ওকে, কিছু কিছু জায়গায় নট, উই আর ভেরি রিচ, কিছু কিছু জায়গায় টোটালি ডিফারেন্ট না, এবং তার থেকে ওয়ার্স্ট বলবো। বাট এখানে আরেকটা জিনিস আছে যে বাস ড্রাইভার ফিমেল দেখেছি আমি। এক্স্যাক্টলি। এখানে প্রত্যেকটা যে কোনো কাউন্টারে বা যেখানে কোনো জায়গায় যাই সেখানে আপনার ফিমেল এমপ্লয় মেল এমপ্লয়ি সমান। তো যেখানে বাস ড্রাইভার হিসেবেও ফিমেলরা কাজ করতেছে, তো এই জায়গাটা আসলে মানে কাজের যে অনলি ফিমেল জব আর অনলি মেল জব বলে তেমন কিছু না। আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, খুব ছোট করে শেয়ার করি। আমি ক্যালগারিতে গিয়েছিলাম গত বছর বা তার আগের বছর 2022-এ, তখন আমি ট্রাক চালাইতাম, সেমি ট্রাক চালাইতাম। তো আমি রাত 4টা-5টার দিকেই আপনার লবলোতে ডক করে আমি বসে ঘুমিয়ে গেছি। তো সকালবেলা উঠছি, সকালে ওঠার পর বলতেছে তুমি তো এই ডকে না, তুমি তো পাশের ডকে আসবা, তুমি ভুল ডকে ই করছো। ওরা সুন্দরভাবে বলছে, আমি ঠিক আছে, পাশের ডকে তো ট্রাক আছে, ও সরে গেলে তারপর আমি ওখানে ডক করেছি। বলে না, তুমি এখান থেকে সরে যাও, এখানে অন্য ট্রাক ঢুকবে। তো আমি সরে গেলাম, সরে যাওয়ার পরে আমি ওই পাশের ডকটার দিকে তাকিয়ে আছি যে আসলে ও কখন বেরোবে। তো বেরোইছে একটা মহিলা, ওর 2টা বাচ্চা, একটা বাচ্চা হচ্ছে এতটুকু, একটা বাচ্চা হচ্ছে এতটুকু। ছোট বাচ্চা যেটা, ওটাকে স্টিয়ারিং উপর বসায়, সে কিন্তু ট্রাক ড্রাইভার, সিঙ্গেল ওম্যান। মানে ওর 2টা বাচ্চাই ট্রাকে থাকে। আমি ওর সাথে কথাও বলছি। ও 6-7 মাস একবারে বের হয়, 6-7 মাসে ট্রাকে থাকে। ও ওখানেই খাওয়া দাওয়া, ওখানেই ঘুম। ও কিন্তু লাইফ চালাচ্ছে, ও US কানাডা ট্রাভেল করে। ইনকাম ফ্যাক্ট না, ফ্যাক্ট আছে মানে এখানকার সিস্টেম এরকম ভাবে যে ও আসলে ওই ট্রাকে করে ও মানে ও বদার না আসলে, মহিলারা চালাচ্ছে না, বড় জায়গা আছে। এবং আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে ট্রান্সপোর্টের বাচ্চা কাচ্চা স্টাডি করে কি, বলে অনলাইনে করে। সো আমরা এখানে কথা বলছিলাম যে কানাডা এবং বাংলাদেশের কর্পোরেট কালচার এবং জব কালচার এবং বসদেরকে নিয়ে ডিফারেন্সটা কি, আমরা কানাডাতে কি কি ডিফারেন্স পাচ্ছি এবং বাংলাদেশে আমরা কিভাবে করে ছিলাম। থ্যাংক ইউ নীলা আপু, আসলে যে জিনিসটা আপনি একটু শেয়ার করলেন এটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। অ্যান্ড রেসিজম আছে, থাকবে, তো ওগুলা থাকার পরেও আমরা এখানে আছি। বাট ইমপ্রুভিং অনেক ইমপ্রুভ করছে। আগে আমরা আরো অনেক বেশি শুনেছি, বাট এখন অনেক ইমপ্রুভ হয়তো বা করছে অনেক ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন, বাংলালিংকে মিস করেন কে কে? অবশ্যই ভাই, আমি সবাই মিস করি। আমরা বাংলালিংক, আমাদেরকে যে লাইফটা আমরা বাংলালিংকে থাকাকালীন সময় যেটা দিয়ে আসছি, মানে আমার আসলে বাংলালিংকের আগে আমার কর্পোরেট জব ছিল না, আমি এজেন্সিতে চাকরি করতাম। কারণ এজেন্সি লাইফ কি জিনিস এটা সুফল হয়তো বুঝবে। মানে ফুল টাইম আমরা একটা মাস্তিতে থাকতাম, আমরা আমাদের কাজের মধ্যে কাজ করতাম, ক্রিয়েটিভ কাজগুলো, এইগুলা একটু মানে মজা। এজেন্সি তো যথেষ্ট মজা, কিন্তু ওই যে ফ্যামিলি যে কথাটা, সে বাংলালিংকে হচ্ছে আমরা ফ্যামিলি পাইছি, বাট অন্যখানে ফ্যামিলিটা হয় না। মানুষগুলো ওগুলারেও আমরা আসলে আমাদের সেকেন্ড ফ্যামিলি হিসেবে ট্রিট করতাম যখন ছিলাম, এবং ওদের সাথে এখনো যোগাযোগ আছে অনেকের সাথেই। ওকে, তো আমার প্রশ্নটা আসলে আমি অর্ধেক করার পরে ভাইয়া অনেকগুলো কিছু বলে ফেলছেন, আমি প্রশ্নটা এবার শেষ করি। সো বাংলালিংকে আমরা সবাই মিস করি। সো পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে এখন যদি আপনাকে বলা হয়, আচ্ছা আপনাকে দিয়ে এই প্রশ্নটা শুরু করতেছি, যে আপনি এখন ভালো আছেন নাকি বাংলাদেশে ভালো ছিলেন? বাংলাদেশে ভালো ছিলাম না বাংলালিংকে ভালো ছিলাম? বাংলালিংকে ভালো ছিলেন না, এখন এখানে ভালো আছেন। এটা আসলে আপনি কোন অ্যাঙ্গেল থেকে দেখতেছেন সেটার উপর আমি ওভারঅল বলবেন। ওভারঅল যদি চিন্তা করি, আমি বাংলাদেশে থাকাকালীন ফ্যামিলি টাইম দিতে পারতাম না। ওকে, কারণ আমি যেই ডিপার্টমেন্টে ছিলাম আমাদের উপর প্রচুর প্রেশার থাকতো, ওয়ার্কলোড থাকতো, টাইমিং বলতে কিছু ছিল না। এখানে আমার টাইমিং নিয়ে সেই সময়টা নাই, টেনশন করতে হয় না। আমি উইকেন্ডে আমার বউ বাচ্চা নিয়ে ঘুরতেছি, পার্কে যাচ্ছি, যদিও এখন বাইরে বরফ, তো আমাদের বাইরে আর উপায় নেই, বাট আমরা আমাদের ফ্যামিলিকে টাইম দিতে পারছি। আমার বাচ্চাটার বয়স 4 বছর, সো শি নিডস হার ফাদার অবভিয়াসলি। তো ওয়ার্ক লাইক মানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, আমি সময় দিতে পারতেছি, ওর সাথে আমি খেলতে পারতেছি, ওকে নিয়ে মানে ও বুঝতেছে যে আচ্ছা একটা ইয়েস। বাংলাদেশে থাকলে হয়তো দেখা যেত যে আমি হয়তো বাসায় ফিরছি, ও ঘুমাচ্ছে, আমি যখন বেরোচ্ছি ও ঘুমাচ্ছে। তো ওই একটা বিষয় কিন্তু আমরা আসলে ওই জায়গাটা থেকে বেরিয়ে চলে আসি। নীলাপু
যদি বাংলা লিঙ্কের কথা পার্টিকুলারলি বলা হয় তাহলে আমি বলবো যে হ্যাঁ, বাংলা লিঙ্কে আমি অনেক ভালো ছিলাম। সেই তুলনায় কানাডা আসলে আমার কাছে তেমন কিছুই না। কারণটা হচ্ছে বাংলা লিঙ্কের যে ফ্যামিলি, আমি আগেই বলেছি আমি এটাকে এখনো বিলং করি, যে ওইখানে আমার যাদের সাথে ভালো ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, যেমন আমি নাম বলবো রাফায়েল রিসেন্টলি এখন সাসকটনে আসছে। হ্যাঁ, তারপরে আমার আরো ওয়ান অফ দ্য মানে বলবো যে বেস্ট কানেক্টেড কলিগ ছিল ইফতেখার। সো আমি, রাফায়েল, ইফতেখার আমরা সবসময় মানে এত বেশি কানেক্টেড ছিলাম, বাট আমরা কথা বলি, এখনো আমরা যোগাযোগ করি, আমরা এখনো ছোটখাটো বিষয়ে হাসি, আমরা ছোটখাটো বিষয়ে যোগ করি, যেটা আসলে এখানে করাটা খুবই মুশকিল। কারণ ওই যে ভাইয়া প্রথম দিকেই বলেছিলেন যে অফিস শেষ তারপরে সবাই বাসায় যাও, হ্যাঁ এটা হচ্ছে আমরা অফিস শেষে বাসায় যাচ্ছি, বাসায় গিয়ে হয়তো আমরা ফ্যামিলিকে ভালো টাইম দিচ্ছি, কিন্তু তারপরও একটা থাকে না যে আমি অফিস করছি কিন্তু আমার সারা দিনের 8 ঘন্টা ইটস মাই সেকেন্ড হোম। আমি যদি ওইভাবেই চিন্তা করি, আমার 24 ঘন্টা সময়ের মধ্যে 8 ঘন্টা সময় আমি এখানে দিয়ে দিচ্ছি, আর 2-3 ঘন্টা রোদে, 2 ঘন্টা জিয়ারে। সো ওই 8 ঘন্টা আমি আমাকে ভালোভাবে রাখার জন্য আমি যেন কারোর সাথে একটু ভালো করে কথা বলে মনের ভাবটা ভালোভাবে প্রকাশ করে থাকতে পারি, ওই জায়গাটা আসলে আমি এখানে মিস করি অনেক বেশি। যে আমি কারোর সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং, আজকে আমার মনটা ভালো নেই, হ্যাঁ আজকে আমার সারাদিন খুব খারাপ যাচ্ছে, যেমন আমি সকাল থেকে আমি বলবো আজকে আমার সারাদিন খুব খারাপ যাচ্ছে, আমার গাড়িতে একটা ইস্যু হলো, রাস্তায় একটা ইস্যু হলো। সো এই কথাগুলো বলার মতো কেউ নাই, অথচ দেশে হলে আমি কাউকে হয়তো বলতে পারতাম, কেউ হয়তো আমাকে এসে জিজ্ঞেস করতো আর ইউ ওকে, বা তুই ঠিক আছিস, বা তোমার সব ঠিক আছে তো, বা তোমার দরকার হলে একটু টাইম নাও, বা আজকে হয়তো বা ব্রেক একটা ভালো লাঞ্চ করো বা কিছু একটা। বাট এখানে আমাকে জিজ্ঞেস করার কেউ নাই, ও it happened to you, oh so sorry, okay go back to work, কোনো এক্সপ্রেশন নাই, no expression. So এইটাই আসলে এখানে মিস করার বড় জায়গা। আর আমার লাইফে যা কিছু হয়ে যাক আমাকে কাজে যেতেই হবে, এবং আমার ওয়ার্কিং আওয়ার এটা আমাকে মেনটেন করতেই হবে। আর আরেকটা বড় জিনিস হচ্ছে যে আমি যতই এখানে দেখাই যে আমি অফিসের জন্য আমি যে আমার জীবন বের করে দিয়ে দিচ্ছি, কোনো লাভ হবে না। ইটস ইওর ডিউটি। আমার একটা ছোট মিস্টেক আমাকে অনেক বড় একটা ঝামেলা ফেলে দিতে পারে এখানে, যেখানে যেটা কিনা হয়তো বা বাংলা লিঙ্কে হয়তো বা নাও হতে পারতো, বা নাও হয়নি, হয়তো বস আপনাকে ওটা হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি কি যে মনে করে দিচ্ছে, কত 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 মিস্টেক বলেন করছি। না, আমরা তো বলতে আছি, আপনি কিছু বলেন। আমদাদের সম্বন্ধে একটা কথা বলি। আমদাদের সাথে আমার ফার্স্ট দেখা 2009, আমি শিফট হয়ে আসছি মতিঝিল কাস্টমার কেয়ারে। তো ওর সাথে আমার ফার্স্ট দিন দেখা হয়নি, সেকেন্ড দিন ও আমার সাথে দেখা হয়েছে। তো আমাদের একটা পজিশন ছিল মিটার অ্যান্ড গিটার। সো ইফ সামওয়ান কামস ইন দ্য এন্টারিং দ্য কাস্টমার কেয়ার সেন্টার, দে উইজ টু মিট। সো ওইখানে ওর সাথে আমার দেখা। তো আমদাদ আমাকে একটা কথা বলছিলেন যে কোনো মিস্টেক, মানুষ মনে ছাড়া সব মিস্টেকের কাহিনী কারেকশন করা যাবে। তো এটা আমার কাছে কথা খুব মজা লাগছে যে আসলে মানুষ মনে ছাড়া সব প্রবলেম মানে সলিউশন একটা আছে কিছু একটা। এটা বলার পিছনে ভরসা ছিল কিন্তু মাহমুদ ভাই বলছিল এটা যে যেটা করো মানে মিস্টেক যদি হয় আগে এসে ওনারে বলতে হবে। উনি যদি কোনো মিস্টেক ফাইন্ড আউট করছে শেষ, থেকে শুরু করে মানে শেষ। তো ডে ওয়ানই বুঝে গেছে যে মিস্টেক হবে, এটা খুব নর্মাল থিং। অনেক বড় বড় আকাম করে গিয়া বস কি দেখেই বুঝতো কি করছিস আবার দেখলেই বুঝতো। এখানে কিন্তু মাহমুদ ভাই এটা খুব একটা ট্রিকি কাজ করছে। মাহমুদ ভাই এতবার শুনতেছে আমি জানি না, মাহমুদ ভাই কষ্ট করে ফাইন্ড আউট করার দরকার নেই। আমাদের সিস্টেমটা এমন ভাবে করছে যে আপনি নিজে যাই বলেন ভাই আমি ভুল করছি, ওনারা কষ্ট করে ফাইন্ড আউট করতে হবে না যে ইমদাদ কি ভুল করছে দেখি বা ফয়সাল কি ভুল করছে দেখি, এটা দরকার নেই। এখানে গুড মাহমুদ ভাই, থ্যাংক ইউ। দুইটা কমেন্টস জাস্ট কুইকলি পরে আমরা আবার পরবর্তী আসতেছি। আকবর ও আব্বু সাধারণত ফোন দেখে না, আজকে আব্বু কমেন্ট করছে একটা, তোমাদের অনুষ্ঠানটা অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে, মাশাআল্লাহ এভাবে তোমরা এগিয়ে যাও, দোয়া করি। ওকে, তাসলিমা আক্তার, শুভকামনা নীলা আপু, সুফল ভাই, নিয়াজ ভাই, এগিয়ে যান ইমদাদ ভাই। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ। ওকে, আপু মনে হয় আপনাদের দুজনকে চেনে না, এজন্য আমি আপুর সাথে রিসেন্টলি কাজ করতেছি, ওই যে মানে আমাদের বাংলা স্কুলের একটা প্রোগ্রাম আসতেছে, তো ওইটার ডিজাইন নিয়ে কিছু কাজ করতেছি আপুর সাথে। এই একটু আগে আমি একটা কাজ করে আপুকে দিয়ে তারপর আপনার এখানে আসলাম। ওকে, আরেকটা কোশ্চেন চলে আসছে, মেয়েদের বিদেশে ভালো লাগবেই না, ঘরের সব কাজ, এটা কি নুরুন নাহার আলম। মেয়েদের বিদেশে ভালো লাগবেই না, ঘরের সব কাজ, বাচ্চা সামলানো সব করতে হয়, গৃহকর্মীর উপর নির্ভরশীলতার ফলে নিজের অনেক জন্য অনেক সময় বের করা যায়।
মেয়েদের জন্য জীবনটা ওখানে অনেক কষ্টের, ছেলেরা অবশ্য, তারপরেও ছেলেদের তুলনায় মেয়েদের কষ্টটা বেশি। সবার জন্য অনেক দোয়া রইল। সো আমি এখানে মনে করি যে আপু যেটা বলেছেন যে মেয়েরা আসলে একাই সবকিছু করে, এখানে ব্যাপারটা তা না। এখানে আমাকে কেউ যদি জিজ্ঞেস করে আমি বাংলাদেশ যেতে চাই কিনা, আমি এক কথাই বলি আমি যেতে চাই না, জাস্ট বিকজ অফ আমাকে ওই আগের মতো ঘরের লোকজনকে ম্যানেজ করতে হবে ওই ভয় থেকে। আমি এখানে খাবো, একবেলা না খেয়েও থাকবো, কিন্তু তারপর আমি এখানেই থাকবো। খুবই কম, তারপরে চেষ্টা করে। বাংলাদেশে যেটা বাংলাদেশের সঙ্গে যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে এখানে কত পার্সেন্ট কাজ করে আর বাংলাদেশে কত পার্সেন্ট কাজ করতো? বাংলাদেশে আসলে ও সময় দিতে পারতো না। ওই যে ভাইয়া যেটা বললো যে ও যেহেতু একটা ভালো বড় পজিশন, মানে ওকে আমি ধরে নিচ্ছি 0 থেকে 5% কাজ করতো, 0 থেকে 1% আমি বলবো। সেই তুলনায় আমি এখানে বলবো যে 10 to 15% কাজও করে। ওকে, সো আপনি বাংলাদেশে কাজ করতেন যেরকম, এখানে এসে কি সেম ভাবে আছেন? আমি কাজ করতে পছন্দ করি। আমি বাংলাদেশেও আমার মতে আমি অনেক কাজ করতাম এবং এখন প্রশ্নটা ভালো ছিল। হ্যাঁ, না আমি করতাম, এটা হচ্ছে কারণ আমার করার পেছনে কারণ আমার বাবা অনেক ছোটতে মারা গেছে 96-এ। তখন থেকে আম্মু আমাদেরকে সবকিছু এটাই শিখাইছে যে নিজেরই করতে হবে। হ্যাঁ, সো এই মানে পরিপ্রেক্ষিতে সবসময় সব কাজ করতাম আমরা, এবং এখানে এসেও করি। তো আমার সিনারিওটা একটু ডিফারেন্ট। আমি আম্মু আমাকে সব কাজ শিখাইছে, মানে কিন্তু করায় নাই। বাসায় কাজের লোক নাই, ঘর ঝাড়ু দাও, থালাবাটি ধৌ, এই করে কি করো। কিন্তু আমি হইতেছিলাম মানে এক্সট্রিম লেভেলের আলচে, যার পানিটা পর্যন্ত উঠায় খাইতাম। এটা আমরা জানি। হ্যাঁ, এটা বুঝে। তো আমার মানে বাসায় একটা আছে, তো ওকে বলা যায় আমার একটা পানিটা দিত, আমি এখানে যে পানির জগ ধরেন এখানে আমি উঠে যায় পানি, এই বুয়ার মজা এরকম টাইপের ছিলাম। এখন তো ভাই এখন বলেন কিছু, সবই করতে হচ্ছে। বাইরের স্নোটা আমার পরিষ্কার করতে হয়। হ্যাঁ, ও ভালো যে মনে করা দিলেন ভাই। স্নো না, ডেফিনেটলি এখানে কাজ করা হয় বেশি, ডেফিনেটলি, কারণ এখানে তবে হ্যাঁ, আমরা যেটা ঠিক একা থাকতাম অনেক সময়, যখন আমি রিজনে থাকতাম তখন তো বাসায় ওয়াইফ তো ঢাকায় থাকতো, আমি থাকতাম ঢাকার বাইরে, তখন কিন্তু নিজের কাজ নিজে করতে হতো, নিজের টয়লেটও পরিষ্কার করেছি দেশে থাকতে। সো এখানে হইতে পারে আসলে যদি বলেন ডোমেস্টিক কিছু কাজ করতে হয়, আর দেশে তো অবশ্যই ডোমেস্টিক হেল্প সবারই থাকে, এটা একটা অ্যাডভান্টেজ। কাজ করার ক্ষেত্রে আমি আসলে বাংলাদেশ আর এখানে ডিফারেন্স আমি বুঝি না। আমি দেশেও অনেক কাজ করতাম সংসারের, এখানেও আমি করি। এখানে খালি বরফটা বেশি ক্লিন করা লাগে এবং সামনে হাই হোপ আরো লাগে। এখানে আমি বলবো যে হ্যাঁ, বাংলাদেশের তুলনায় এখানে লাইফ একটু সিস্টেমেটিক, এবং এখানে আপনার কিছু কাজ হয়তো রিপিটেডলি করতে হচ্ছে না। প্রতিদিন কিছু বাংলাদেশে কিছু কাজ প্রতিদিন করতে হয় রিপিটেডলি, যেটা কিনা এখানে করতে হয় না, হয়তো বা সপ্তাহে বা 15 দিনে একবার করলেই হয়। বাংলাদেশে যেটা রেগুলার বেসিসে করতে হয়। সো আমি নুরুন্নাহার আপুকে আরেকবার আসটান বলতে চাচ্ছিলাম যে একটা আপনার প্রশ্নটা রিপ্লাই একটা জিনিস বলতে চাচ্ছি যে আমার ওয়াইফকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি বাংলাদেশে যাবা, ও প্রথম যে জিনিসটা বলবে সেটা হচ্ছে যে না, যাবে না। তার কারণ হচ্ছে এখানে আমি কাজ করি, বাংলাদেশে আমি কাজ করতাম না। আমি বলি যেটা, বাংলাদেশে গেলে আমাকে বুয়া রাখতে হবে, বুয়া ম্যানেজ করা আমার লাইফে সবচেয়ে বড় একটা টাফ জব। ওকে, আমি বুয়া ম্যানেজ করতে চাই না, এজন্য আমি এখানে থাকতে চাই। আমরা আসলে আরো বেশ কিছু কমেন্ট রয়ে গেছে, আসলে কমেন্টগুলো পড়ে আমরা পরবর্তী প্রশ্নে যেতে যাচ্ছিলাম। তাসলিম আপু আবার লিখেছেন শুভকামনা সবার জন্য। সুমন তলি বলতে বলতে কমেন্ট চলে আসছে। এনিওয়ে সুমন, হ্যাঁ ভাবির কথা বলি কমেন্টটা। ওকে, সে সামথিং অ্যাবাউট কবির ভাই এন্ড আসান ভাই। ওকে, আমরা এই টপিকে আসতেছি পরে। আই থিঙ্ক ইট ডিপেন্ডস অন ওয়ার্ক কালচার অ্যান্ড টিম। রহিমা আলী মুক্তা ভাবি, সুফল ভাবি, আবার সুফল ভাবি। Okay, I think it depends on the work culture and the team. I was just sharing with Shufal today that was taking yesterday with my boss and told him I have never tried. অনেক কঠিন ইংলিশ লিখছে না, কঠিন ইংলিশ না, আমার সামটাইমস আমার চোখে একটু সমস্যা হচ্ছে, বয়স হয়ে গেছে মনে হয়। ওকে ভাবি, থ্যাংক ইউ আপনাকে আপনার প্রশ্নটা করার জন্য। আমি আরেকটা কমেন্টস মাত্র দেখলাম, চলে যায়। So we are getting views. That is good. না, মুক্তা লিখছে নিয়াজ ভাইকে এত পচায় না। আমি কি পচাইছি? না না ভাবি, এটা আসলে আমাদের কমন থিংস। আপনি কি পড়ছেন? হ্যাঁ, আপনি কি পড়ছেন? না না ভাই, কারণ ও তো মানে ও কিন্তু আসলে সম্পর্কে হচ্ছে কি আমার শ্যালক। আচ্ছা, হ্যাঁ, মানে আমার ওয়াইফ এখানে দুইজনই, ইনিও কিন্তু সেই ছোটবেলা থেকে আমার মানে জাস্ট আমার বাসার পরিচিত আর কি, একদম ছোটবেলা থেকে। নিয়াজ ভাই হচ্ছে আমার এক বোন জামাই। ইম্পর্টেন্ট প্রশ্ন রয়ে গেছে, আমাদের সময় শেষের দিকে চলে আসতেছে। ওকে,
সবাই আশা করি উত্তর মানে প্রশ্নটা সবার জন্য একজন একজন করে বলবো। সুবল ভাই থেকে শুরু করি। বাংলা লিংকের কলিগ হিসাবে বা বস হিসেবে বাংলা লিংকের কাকে আপনি মিস করেন বা কাদের কথা মনে পড়ে? স্পেশালি একজন দুইজনের কথা আমি বলতে পারবো না, কারণ সত্যি কথা বাংলা লিংকে আমার ওই যে ভাই ব্রাদার যে জিনিসটা অনেক। এখন যদি আমি শুধু মানে সিনিয়র বস বা ভাই বলতে চাই, আমি 3-4 জনকে খুব বেশি মানে যাদের থেকে আমি শিক্ষা নিতে চেষ্টা করি। এক হচ্ছে সাবরি ভাই, 2 হচ্ছে তমাল ভাই, 3 হচ্ছে আদিল ভাই যে সাসকাটুনে থাকে, এরকম আরো কয়েকজন 2-3 জন হতে পারে। মানে তাদের থেকে আমার শিক্ষা নেওয়ার আছে যে কিভাবে মানে দায়িত্ববোধ বলি বা চুপ থেকেও কিভাবে সুন্দর মতো আচ্ছা ঠিক আছে, যেমন আমার যত চাহিদা যে বস এটা লাগবে বা ভাইয়া এটা করতে হবে বা ভাইয়া আমার এটা দিতে হবে, তাদেরকে যা বললে জাস্ট ব্যাপারটা হচ্ছে এরকম ছিল। মানে সাবরি ভাইয়ের এই অ্যাটিটিউডটা আমার পছন্দ। ওকে, মানে এই টাইপের ব্যাপারটা। তো মানে যত আবদার তাদের কাছে ছিল। ইনফ্যাক্ট আমি খুব লাকি যে এখানে এসেও আমি ওই টাইপের কিছু ক্যারেক্টার পেয়ে গেছি যাদের কাছে আর কি আমার চাওয়ার চেয়ে বেশি পেয়ে গেছি আমি। এই জন্য মনে করেন যে আমি এখানে জাস্ট 2 বছরের, আমি জাস্ট এখানে আসার পর 7-8 মাসের মাথায় আমার আলহামদুলিল্লাহ আমার নমিনেশন চলে আসছে। আমি ওপেন ওয়ার্ক পারমিটে ছিলাম, আমার ওয়াইফ এখানে মাস্টার্সে আসছিল। তো আমার বসেরা বা আমার কিছু কলিগ এত সাপোর্ট করছে যেই কারণে আমি 1.5 বছরের আগে আমি পিআর হয়েছি। 2 বছরের আগে আমার অনেক অ্যাচিভমেন্ট হয়ে গেছে আর কি এখানে। সো রিসেন্টলি বাড়িও কিনছে, আলহামদুলিল্লাহ। এটা পাবলিশ করার দরকার ছিল, এটা অনেকে জানে না এখনো। আপনি একবার আবার দিবেন সেটা তো হবে না। আচ্ছা ফয়সাল ভাই, বাংলা লিংকের কাকে মিস করেন, কাদের মিস করেন? তাজবীর AR চৌধুরী, আপনি তো জানেন। আর হচ্ছে যে আমার পরবর্তী নাজরিন আপার পরে আসছিলেন হচ্ছে এহসান ভাই। এহসান ভাইকে আমি খুব মিস করি, কারণ মিস করার বেসিক কারণ হচ্ছে যে উনি আমার একই স্কুলে ছিলেন, উনি আমার 2 ব্যাচ সিনিয়র ছিলেন, এক। আর 2 নম্বর হচ্ছে ওনার হাইট হচ্ছে 6'4", আমি হচ্ছে 5'6". হ্যাঁ, এবং ওনার ওয়েট হচ্ছে অলমোস্ট 125 or 27 কেজি। সো উনি এরকম, মানে আমি একসময় ছিলাম এরকম। হ্যাঁ, এই লোকটাকে নিয়ে আমার সপ্তাহে 5 দিন ঢাকা সিটিতে অনেক জায়গায়, RCCM ছিলেন উনি, রিজনাল কাস্টমার কেয়ার ম্যানেজার। তো উনি এই RCCM কে নিয়ে আমার বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে। নাম কি ছিলেন বললেন? এহসান ভাই। ও এহসান ভাই, হ্যাঁ, 6 ফিট 4 ইঞ্চি বা 6 ফিট 3 ইঞ্চি এরকম হবে। এহসান তো কয়েকটা সিসিডি তো গুলশান কাস্টমার কেয়ার। আচ্ছা, ও হ্যাঁ আমি চিনি। হ্যাঁ। তো ওনাকে নিয়ে উনি বিভিন্ন সময় আপনার বিভিন্ন গুলশানের আন্ডারে যে কাস্টমার সার্ভিস গুলো আছে ওসব জায়গায় ঘুরতে যেত। উনি গাড়ি নিত না, যে ফয়সাল চলেন আপনার সাথে যাই আমি। তো আমি হচ্ছে 5 ফুট 6, আমার পিছনে বসে আছে, আমি বাইক চালাইতাম। মানে ব্যাপারটা হইতো কি যে মানে বাইকেরও কষ্ট হইতো, হ্যাঁ, আর আমার ব্যালেন্স রাখতেও কষ্ট হইতো। উনি যখন পিছনে বসে এরকম করতো না, আমার খুব কষ্ট হইতো, পাওনা হইতে পারতেছি না। বাট ওটা আমার খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, আসলে ভাই মাইন্ড করেন না। বাট তারপর থেকে আমার বাইকের যে ব্যালেন্স আসছে, যে আমার মানে মোটা গার্লফ্রেন্ড হোক আর চিকন গার্লফ্রেন্ডই হোক, আমি খুব ভালো রাখতে পারতো আর কি। স্নোতে হোক বা আমরা বৃষ্টি নিয়ে যখন কথা বলবো সত্যিকারের এক্সদের কি নিয়ে, তখন আমি ওটা কিছু না, আমি এমনি বলছি। ওকে, তখন আমরা বৃষ্টিটা নিয়ে কথা বলবো। ভাইয়া আচ্ছা, আমি বাংলা লিংকের জন্য আমি খুব লাকি আসলে। বাংলা লিংকে আমি একটা সুপার একটা টিমের সাথে কাজ করছি ফার্স্ট 19 পর্যন্ত, 2017 থেকে 2019। কিংসুক ভাই ছিলেন আমার ব্র্যান্ড হেড, আর আসিফ ভাই ছিলেন। আসিফ ভাই চলে আসছেন, আসিফ ভাই ছিলেন কমিউনিকেশন ডিরেক্টর। তো উনি চলে আসছেন টরন্টোতে, উনি আমার ইন্টারভিউর পরের 2 মাস পরে চলে আসলেন। তো কিংসুক ভাইয়ের টিম মানে আমরা মানে নাম ছিল আমাদের কিংসম্যান। আচ্ছা, মানে আমাদের ওই কিংসম্যান একটা মুভি আছে ইংলিশে, তো ওই কিংসম্যান ছিলাম আমরা, ব্র্যান্ডের মানে পিলার ছিলাম এক একজন এক একটা। তো আমি হচ্ছে সেখানে ছিল নুজহাত নাইম, ছিল মিম ভাই, আর ইরফান নামে একজন ছিল, কিংসুক ভাই ছিলেন। তো আমরা হচ্ছে গিয়ে মানে চিন্তা করতাম একরকম, মানে আমরা বাসা থেকে চিন্তা করে কথা বলতেছি, দেখা যায় তো সবার চিন্তা ভাবনা একরকম, জিনিসপত্র মানে মানে কমিউনিকেশন ডিপার্টমেন্টটা একটু ডাউন ছিল। তো আমরা কাজ করা শুরু করি, ওদিক দিয়ে মিডিয়া ছিল, মিডিয়াতে ছিল মামুন ভাই ছিল, মামুন ভাইয়ের আন্ডারে ছিল সালমান ছিল, সুপার একটা ছেলে। হ্যাঁ, শেষে ও ব্র্যান্ডে চলে আসে। সালমানকে আমি অ্যাকচুয়ালি খুব মিস করি, ও টরন্টোতে চলে আসছে, ও বেলে আছে, বেল কানাডাতে কাজ করে, আসিফ ভাই বেল কানাডাতে কাজ করে। তো এই মানুষগুলোর আমি আসলে খুব মিস করি। এই
আমরা আসলে সময় একটু সংক্ষেপে তো শেষ হয়েছে, আমরা আরো 2টা বাকি আছে। হ্যাঁ নুরুল ভাই। ওকে, আমি ব্যক্তির নাম উল্লেখ না করি, এখানে বলি বাংলা লিংকের বেজে কিন্তু এখানে আমার ফার্স্ট জব বেলে সেলস অ্যাসোসিয়েট হিসেবে। বাংলা লিংকের পরিচয় এখানে আমি কিন্তু এখানে আমাকে রেজিনা রিসিভ করছেন আমদাদ সাহেব, এবং আমদাদের থেকে আমি যে বাসায় প্রথম উঠি ডিনার লাঞ্চ করি সেটাও ছিল বাংলা লিংক কলিগ আশরাফি ভাই। সো এই বাংলা লিংকের পরিবারিকারে কিন্তু আমি এখনো বেস তৈরি হয়েছে চাকরির ক্ষেত্রেও, এবং এখানেও কানেকশন। সো আমার আসলে বাকি অনেক লাখের নাম মেনশন করা সম্ভব না। সো এভরিথিং সবাই সাপোর্টিভ হয়ে বলবো। নীলা। আমিও ভাইয়ের সাথে একমত হয়ে বলবো, আমি স্পেসিফিক আসলে কাউকে মিস করছি এই কথাটা আমি বলতে পারবো না, সবাইকে মিস করছি। ভাইয়া রাগ করবে? হ্যাঁ, না সবাইকেই মিস করি। ইভেন যারা আমাদের ব্যাক অফিসে সাপোর্ট করতো, বা আমাদের আইটি টিমে যারা ছিল, সিআরএম টিমে যারা ছিল, ইআরএম টিমে যারা ছিল, সবাইকে আমরা আসলে মিস করছি এখানে। কারণ এখানে আমরা একটা ফোন করলেই আমাদের প্রবলেম কেউ সলভ করে দেওয়ার মতো নাই, বা কাউকে ফোন করে রিকোয়েস্ট করার মতো কেউ নাই যে হ্যাঁ আমার এই প্রবলেমটা সলভ করা লাগবে। সো ওই স্বার্থে বা ওই অর্থে আসলে সবাইকে আসলে মিস করছি। বাট স্পেসিফিক বলতে হলে হ্যাঁ, আমি আমার বসদেরকে মিস করি, নাসার ভাইকে মিস করি, অমিত ভাইকে মিস করি, আমার এখন আছেন কি মিস করি এই কারণেই যে হ্যাঁ ওনার সাথে এখন আর কাজ করতে পারছি না। ওকে, আমরা পরবর্তী আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমি আসলে আমারটা বলে নিই। আমি আসলে মিস করতে যদি মানে আক্ষরিক করতে মিস করি আমি কবির ভাইকে, আমার যে বা আইকনের যে বস ছিলেন, লাইন ম্যানেজার ছিলেন, কবির ভাইকে মিস করি। আর আমার যে কলিগ ছিল হাসান, যার সাথে আসলে একসঙ্গে আমরা পার্টনার বলতাম নিজেদেরকে। আমরা প্রায় 9 বছর পুরান ঢাকায় যে ছিলেন, এখন গাজীপুরে আছেন। আমি আসলে দুজনকে যে তুলি এই জন্যই জিজ্ঞাসা করছিল যে তুমি হাসান এন্ড কবির ভাইকে নিয়ে কিছু বলবে না কেন। এনিওয়ে, সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আসলে আমাদের প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটু টেকনিক্যাল ডিফিকাল্টিসের কারণে 10 মিনিট দেরি করে শুরু করলে আমরা আসলে সেটা পুরোপুরি 1 ঘন্টায় পার করে এসেছি। আমরা এই এক্স ফাইলস সিরিজটা আমরা পরবর্তীতে আরও অন্যান্য টিমের সাথেও আমরা আসলে সিরিজটা চালিয়ে যাব। আর বাংলা লিংকের আসলে পর্ব 2-3 আসবে, ধৈর্য ধরেন। আমাদের এখানে আর অনেক কলিগ এর মধ্যে থেকে অনেক বড়। হ্যাঁ, অলরেডি বসার মধ্যে ইনবক্সে অনেকে বলেছে এমুকে নাই কেন, ওই নাই কেন। আমি নামগুলো বলছি না, কারণ তারা পরবর্তী ইয়েতে আপনারা দেখতে পাবেন। আসলে আমাদের স্টুডিওটা এত বড় না যে আমরা আসলে সবাইকে নিয়ে আড্ডাটা দিতে পারবো। আর এই আউটডোর সেট আপটাও করতে পারছি না, বিকজ অফ আমাদের রেডিওতে কানেক্টেড হতে হয়। সো আশা করি ছোট ছোট টিম নিয়ে আমরা বসবো। এখন -27, সো আউটডোর 27 আউটডোর হবে। সেটাই। সো ধন্যবাদ সবাইকে। ভাই একটা সুন্দর থ্যাংক ইউ হজবরলকে অসংখ্য ধন্যবাদ। এবং উই আর ভেরি লাকি যে হজবরলর 50th অ্যানিভার্সারি এপিসোড আমরা 50তম এপিসোডে আমরা আসলাম, চলে এসেছি। থ্যাঙ্কস যে লাস্ট শোটা ক্যান্সেল হয়েছে, আদারওয়াইজ আমরা 51 হইতাম। না, আমরা আবার 100 এ আসতে যাচ্ছিলাম। ইনশাআল্লাহ আমরা 100 এ বড় করে করব ইনশাআল্লাহ। আমরা কমিউনিটি হল ভাড়া করে বাংলা লিংক, গ্রামীণ ফোন, রবি সবাই মিলে আসবে ইনশাআল্লাহ। সো একদিন আমরা দেশের মতো ট্রু সেন্সে একদিন হয়তোবা সামনাসামনি তর্কতর্কি করব। হ্যাঁ, বাংলা লিংক এটা করছিল, ইনশাআল্লাহ হবে সবকিছু। সো ভালো থাকবেন, যে যেখানেই থাকুন। আমাদের শো দেখেছেন, আমাদের সাথে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন। শুভরাত্রি কানাডা, শুভ সকাল বাংলাদেশ। আসসালামু আলাইকুম। I'm chasing the light, gonna make it mine. Every heartbeat racing like the hands of time. Through the highs, through the lows, I will ride. I'm chasing the light, reaching for the sky.